ভারতের প্রথম প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি, যিনি আত্মার উপস্থিতি সায়েন্টিফিক্যালি প্রুভ করার কাজ করছিলেন। তার এই যাত্রায় সে বহু হন্টেড প্লেস ভিজিট করেছিলেন। এমনকি তার দক্ষতা এবং অভিজ্ঞতা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি শর্ট নেম আইপিএস নামে একটি সোসাইটি গঠন করেছিলেন। তবে দুর্ভাগ্যবশত মাত্র 31 বছর বয়সে 7 জুলাই 2016 সালে দিল্লিতে তার নিজ বাড়ির ওয়াশরুমের মধ্যে তার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ তদন্ত করে ঘটনাটিকে আত্মহত্যা বললেও পরিবারের দাবি এর পিছে অন্য কোনো কারণ আছে, আর এই জন্যই গৌরব তিওয়ারির মৃত্যুটি এখনও পর্যন্ত একটি আনসলভ মিস্ট্রি হয়ে আছে। সম্প্রতি তার রিয়েল লাইফ নিয়ে একটি ওয়েব সিরিজ রিলিজ হয়েছে, যেখানে তার প্যারানর্মাল ইনভেস্টিগেটর হওয়ার জার্নি, তার সলভ করা বিভিন্ন ঘটনা এবং তার মৃত্যুকে ঘিরে সম্ভাব্য ফ্যাক্টগুলো দেখানো হয়েছে। সিরিজটিতে মোট 8টি এপিসোড আছে, যার ডিউরেশন প্রায় 4 ঘন্টা। তবে এতটুকু আশ্বাস দিতে পারি, আপনি এক মুহূর্ত বোর হবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি হিন্দি ভাষায় সদ্য মুক্তি পাওয়া হরর মিস্ট্রি থ্রিলার ওয়েব সিরিজ ভয়, দি গৌরব তিওয়ারি স্টোরির কথা। সিরিজের প্রথমেই আমাদের গৌরব তিওয়ারির কিছু রিয়েল ফুটেজ দেখানো হয়, সাথে একটি নিউজ চ্যানেলে গৌরবের মৃত্যুর খবরও দেখানো হয়। আর এখান থেকে সিন শিফট হয় সোজা 2016-তে, যেখানে দিল্লির সাফদারজং হসপিটালের মর্গে দুজন ডক্টর গৌরবের অটোপসি করছিল। অটোপসি করে তারা এতটুকু বুঝতে পারে শ্বাসরোধে গৌরবের মৃত্যু হয়েছে, কিন্তু গৌরবের গলায় কালো যে দাগ দেখা যাচ্ছে তা বেশ সন্দেহজনক, কারণ না এটা টাওয়েলের দাগ, না কোনো আঙ্গুলের ছাপ। ডক্টররাও এমন কিছু এর আগে কখনোই দেখেনি। এখান থেকে সিন শিফট হয় 10 বছর পূর্বে, জুন 2016। গৌরব তখন দিল্লিতে তার এক বন্ধুর বাড়িতে পার্টি করছিল, সাথে গৌরবের বেশ কিছু বন্ধুও ছিল। এখানে আমরা জানতে পারি গৌরব কিছুদিনের মধ্যেই পাইলট হওয়ার ট্রেনিংয়ের জন্য ইংল্যান্ডে যাচ্ছে। এখনও পর্যন্ত গৌরব প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কোনো কাজ স্টার্ট করেনি। এখানে গৌরবের অন্য বন্ধুরা একটি উঁচু বোর্ড নিয়ে খেলছিল। তারা মূলত একটি আত্মাকে ডাকার প্ল্যান করছিল, কিন্তু কাকে ডাকবে তা নিয়ে কনফিউশন তৈরি হলে তারা তার যে বন্ধুর বাড়িতে এসেছে, মানে যার নাম পাগি, এই পাগির দাদির নাম ছিল কুসুম কুমারী দেবী। অনেক আগে মারা গেছে, এই জন্য তারা পাগির দাদি কুসুম কুমারী দেবীকে ডাকার প্ল্যান করে। এখানে একটি বিষয় বলে রাখি, এই বাড়িটা একসময় পাগির দাদির নামই ছিল। তো কথা মতো তারা আত্মাকে ডাকতে শুরু করলে হঠাৎ গৌরব পুরো প্রসেসড হয়ে যায়। গৌরব উদ্ভট কণ্ঠে সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, আমার নাম কুসুম কুমারী দেবী, আমি এই বাড়ির মালিক। তোমরা আমার স্বর্গের মতো বাড়িটা নরক বানিয়ে দিয়েছ। আমার অ্যান্টিকের ফার্নিচার খারাপ করে ফেলেছ, পর্দা ময়লা করেছ, আমার গার্ডেন জঙ্গল বানিয়ে দিয়েছ। আবার সে একটি কাপ সেটের কথা বলে যে সেখান থেকে 2টি কাপও ভেঙে ফেলেছ। সাথে গৌরব পাগির দিকে তাকিয়ে বলে, তুই সবসময় একটা অপদার্থই থাকবি চাম্পু। সবাই তো পুরো ভয় পেয়ে যায়। তবে তখনই গৌরব হেসে বলে, আসলে সে সবার সাথে প্র্যাঙ্ক করছিল, মানে এগুলো গৌরবের নাটক। এটা শুনে সবাই একটু স্বস্তি পায়, কিন্তু পাগি এখনও বুঝতে পারছে না গৌরব যদিও প্র্যাঙ্ক করছিল, কিন্তু গৌরব যা কিছু বলেছিল সবই সত্যি, আর এসব ঘটনার কথা তাদের জানার কোনো কথাই নয়। আবার পাগির দাদি যে তাকে চাম্পু বলে ডাকত, এটা সে কারোর সাথে কখনো শেয়ার করেনি। কিন্তু পাগির এসব প্রশ্নের উত্তর গৌরব নিজেও দিতে পারছিল না। গৌরব নিজেও কনফিউজড। কিন্তু সবথেকে বড় শকিং বিষয় হচ্ছে গৌরব কখনোই পাগির দাদিকে দেখেনি, অথচ প্র্যাঙ্ক করার সময় গৌরব তার ইন্ডেক্স ফিঙ্গার ফোল্ড করে রেখেছিল, কারণ পাগির দাদির ইন্ডেক্স ফিঙ্গারটি কাটা ছিল। তার মানে যদিও গৌরব বলছে সে প্র্যাঙ্ক করছিল, তার মধ্যে পাগির দাদি কখন যে গৌরবকে প্রসেস করেছিল গৌরব তা বুঝতেই পারেনি। গৌরব এখনও তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না। তবে এই ঘটনার পরই গৌরবের সাথে আরেকটি ঘটনা ঘটে যায়, যা তার পুরো জীবনটাই বদলে দেয়। গৌরব তখন ইংল্যান্ডে পাইলটে ট্রেনিং নিচ্ছে। আজ গৌরবের ফার্স্ট সলো ফ্লাইট। তবে গৌরব ফ্লাইটের একসময় বুঝতে পারে তার থ্রোটল লিভার কাজ করছে না। গৌরব যতই চেষ্টা করছে প্লেনটি নিচের দিকে যাচ্ছে, যে জন্য গৌরব একসময় তার পুরো সিস্টেম রিস্টার্ট করার চেষ্টা করে, কিন্তু সিস্টেম কিছুতেই আর অনই হচ্ছিল না। একদিকে গৌরব সিস্টেম অন করার চেষ্টা করছে, অন্যদিকে কন্ট্রোল সেন্টারের সাথে কথা হচ্ছে। হঠাৎ করে কন্ট্রোল সেন্টারের কথাগুলো বোঝা যাচ্ছিল না। গৌরবও বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই তার প্ল্যানটা ক্র্যাশ করবে। আর ঠিক তখনই পিছে থেকে একজন বয়স্ক পাইলট গৌরবকে গাইড করতে শুরু করে। সে গৌরবকে ফুয়েল কন্ট্রোল নবটি কিছু একটা করতে বলে, আর গৌরব সেটা করা মাত্রই প্লেনের ইঞ্জিনটি আবার অন হয়ে যায়। এরপর গৌরব নিরাপদে ল্যান্ড করে। তবে অবাক করার বিষয়, প্লেনে ওই পাইলটের কোনো অস্তিত্বই নেই। গৌরব নিচে এসে তার কলিগের সাথে বিষয়টি শেয়ার করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিল না। গৌরব চিন্তা করে এই প্লেনে হয়তোবা কিছু একটা হয়েছিল। এই জন্য গৌরব প্লেনের হিস্টোরি চেক করে আর দেখতে পায় 2 মাস আগে এই প্লেনটি রিপেয়ারিংয়ের জন্য পাঠানো হয়েছিল, আর রিপেয়ারিংয়ের সময় অন্য একটি ক্র্যাশ হওয়া প্লেনের ক্রাস্টার প্যানেল এই প্লেনে লাগানো হয়েছে। ওই ক্র্যাশ হওয়া প্লেনের নাম ছিল মিডল্যান্ড ফ্লাইট 201, যেটা 2 বছর আগে সেনবাগে ক্র্যাশ করেছিল।
সেখানে 40 জন যাত্রী এবং 2 জন পাইলট ঘটনাস্থলে মারা যায়। আর ওই পাইলটের প্রথমজন ছিল ক্যাপ্টেন বব লফট। আর এই সেই ব্যক্তি যাকে গৌরব তার প্লেনে দেখেছিল। এতে করে গৌরব স্পষ্টই বুঝতে পারে এখানে কিছু একটা প্যারানর্মাল কানেকশন আছে যা তার চিন্তাধারার বাইরে। আর এই বিষয়টি বোঝার জন্য গৌরব দি চার্চ অফ মেটাফিজিক্যাল অ্যান্ড হিউম্যানিস্টিক সায়েন্সে যায় এবং সেখানে কিছু রিসার্চারের সাথে কথা বলে যারা রেমপোর্ট, ট্রাইফিল্ড মিটার এবং ইএমএফ মিটারের মতো সায়েন্টিফিক ইকুইপমেন্ট ব্যবহার করে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন ডিটেক্ট করে আত্মাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। গৌরব জুলিয়া নামে এক রিসার্চারের সাথে তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা শেয়ার করলে তারা ভালো করে অবজার্ভ করার জন্য গৌরবকে একটি টাস্ক দেয়। তারা গৌরবকে একটি হসপিটালে পাঠায়। ধারণা করা হয় এই হসপিটালের মর্গের ফ্রিজার নম্বর 10-এ একটি আত্মা আছে। গৌরব একটি টর্চ, ইএমএফ মিটার এবং হ্যান্ডিক্যাম নিয়ে সে মর্গে প্রবেশ করে। আর প্রবেশ করা মাত্রই কিছু একটা উপস্থিতি উপলব্ধিও করতে পারে। গৌরব তখনও ওয়ালেসের মাধ্যমে জুলিয়ার সাথে কথোপকথন চালিয়ে যাচ্ছিল। তবে গৌরব যখনই ওই 10 নম্বর ফ্রিজারের সামনে যায়, আমরা দেখতে পাই একটি মেয়ের স্পিরিট গৌরবের আশেপাশে ঘোরাফেরা করছে। হঠাৎ করে গৌরব আর জুলিয়ার কানেকশনও লস্ট হয়ে যায়। গৌরবও অনেক ভয়ে ভয়ে 10 নম্বর ফ্রিজারটি খুলে ফ্রিজারের মধ্যে ঢুকে পড়ে। আর সাথে সাথে ফ্রিজারের মুখটা বন্ধ হয়ে যায়। এমনকি ফ্রিজারের ভিতরে গৌরব স্পষ্টভাবে ওই মেয়েটার স্পিরিটটাকে দেখতে পায়। গৌরব তাকে বলে, আমার নাম গৌরব তিয়ারি, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আর এটা বলা মাত্রই স্পিরিটটা একদম গায়েব হয়ে যায়। ফ্রিজারের দরজাটা খুলে যায়। এরপর ফ্রিজার থেকে বের হয়ে গৌরব ফ্লোরের মধ্যে একটি ব্রেসলেট দেখতে পেয়ে ব্রেসলেটটি জুলিয়াকে দেখায়। এরপর জুলিয়া জানায় যে ওই মর্গে মরিন ব্রাউন নামে একটি মেয়ের আত্মা রয়েছে। এমনকি গৌরব যে ব্রেসলেটটি নিয়ে এসেছে এটা মরিনের ব্রেসলেট ছিল। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে মরিনের আত্মা আজ পর্যন্ত কারোর সাথে কমিউনিকেট করার চেষ্টা করেনি। প্রথমবার গৌরব এটা করতে পেরেছে। এতে করে জুলিয়ারাও বুঝতে পারে যে গৌরবের মধ্যে প্যারানর্মাল রিলেটেড একটা ন্যাচারাল ট্যালেন্ট আছে। এরপর ফিরে গিয়ে গৌরব তার ফ্লাইট রিপোর্টও লিখে দেয় যে ক্যাপ্টেন বব লফট তাকে বাঁচানোর চেষ্টা করেছে এবং গৌরব তার আত্মাকে দেখেছে। কিন্তু সিনিয়র অফিসাররা এটা কিছুতেই মানতে চাচ্ছিল না। গৌরব তাদেরকেও বোঝানোর চেষ্টা করে যে ক্যাপ্টেন বব লফটকে স্মরণ করে আমরা ভালো কিছু করতে পারি, কারণ সে 40 জন প্যাসেঞ্জারের জীবন হয়তো সেদিন বাঁচাতে পারেনি, কিন্তু এখনও সে অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সিনিয়র অফিসাররা গৌরবের ফাইনাল পাইলট লাইসেন্স ডিনাই করে দেয়, যে জন্য পাইলট হতে না পেরে গৌরব বাড়িতে ফিরে আসে। আর তার বাবা মাকেও জানায় সে পাইলট হতে চায় না, একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হতে চায়, কারণ ভারতে এখনও পর্যন্ত কেউই এমন কিছু শুরু করেনি। সাথে গৌরব তার ট্রেনিংয়ের কথা বলে যে তারাও মনে করে আমার ভিতর স্পেশাল ট্যালেন্ট আছে। কিন্তু ওই সময় প্যারানর্মাল ইনভেস্টিগেশন নিয়ে তেমন জ্ঞান না থাকায় গৌরবের বাবা মাও ধারণা করেছিল গৌরব হয়তো বা কোনো তান্ত্রিক হয়ে ভূতপ্রেত নিয়ে কাজ করার কথা বলছে। গৌরব যতই সায়েন্টিফিক্যালি বোঝানোর চেষ্টা করুক না কেন, গৌরবের বাবা গৌরবকে কাজ শেখাতে তাদের নাটবল্টুর ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়। কিন্তু গৌরবের মনের মধ্যে শুধু ওই সব বিষয় নিয়ে কাজ করছিল, যে জন্য লাঞ্চের ব্রেকে গিয়ে গৌরব নিউজ পেপারে হকিং হোস্টেলের একটি হন্টেড আর্টিকেল দেখতে পায়, যেখানে হোস্টেলের 213 নম্বর রুমের মধ্যে কোনো এক আত্মা স্টুডেন্টদের উপর আক্রমণ করেছিল। দেখা মাত্রই গৌরব সেই হকিং হোস্টেলে চলে যায়। গৌরব গিয়ে দেখে হোস্টেল কর্তৃপক্ষ আজ সকালে কোনো এক তান্ত্রিককে নিয়ে এসেছিল, যে পূজা টুজা করে এই ঘরটিকে বন্ধ করার চেষ্টা করেছে। এরপর গৌরব সেই রুমের মধ্যে প্রবেশ করে, আর ইএমএফ মিটারটি অন করতেই সে কিছু একটার উপস্থিতি উপলব্ধি করতে পারে। একসময় বাথরুমে গিয়ে বাথরুমের আয়নায় সে স্পষ্ট সেই স্পিরিটটিকে দেখতেও পায়। তবে ওই স্পিরিটের সাথে কোনো কমিউনিকেশন করে ওঠার আগেই একজন পুলিশ কনস্টেবল এসে গৌরবকে সেখান থেকে বের করে দেয়, কারণ গৌরবের বেশভূষা একজন জার্নালিস্টের মতোই ছিল। ওই সময় সবার একটা ধারণা ছিল ভূতপ্রেত তাড়াতে তান্ত্রিকের আশ্রয় নিতে হয়, আর গৌরবের সাথে তা কিছুতে অ্যাডজাস্ট হচ্ছিল না। এরপর গৌরব ফিরে এসে তার বন্ধুদের সাথেও তার পুরো এক্সপিরিয়েন্সটি শেয়ার করে, সাথে তাদেরকেও জানায় এখন থেকে সে প্যারানর্মাল ফিল্ড নিয়ে কাজ করবে, যে জন্য গৌরব ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি শর্ট নেম আইপিএস নামে একটি সোসাইটি স্থাপন করার প্ল্যান করে। কিন্তু খোদ গৌরবের বন্ধুরাই গৌরবকে বোঝাচ্ছিল এটা প্যাশন বা হবি বানালে ঠিক আছে, কিন্তু এটাকে কেরিয়ার হিসেবে নেওয়া একদম বোকামি হবে। গৌরবও বুঝতে পারছিল তার বন্ধুরা আইপিএসে কখনোই জয়েন করবে না। তাই গৌরব এমন কারো তল্লাশি শুরু করে যাদের এসব বিষয়ের উপর ইন্টারেস্ট আছে। আর এভাবে মেঘা নামে একটি মেয়ের খোঁজ পায়। এই মেঘা আগে থেকে প্যারানর্মাল ফিল্ডে ইন্টারেস্টেড, এমনকি তার কিছু নলেজও আছে। তাই মেঘা গৌরবের আইডিয়া শুনে গৌরবের সাথে জয়েন করে। এরপর তারা রাজ নামে এক ব্যক্তির সাথে দেখা করে। রাজের প্যারানর্মাল নিয়ে কোনো নলেজ না থাকলেও রাজ ছিল একজন ভালো ক্যামেরাম্যান। গৌরবও বুঝতে পারছিল না রাজ তার কোনো কাজে আসবে কিনা। তবে রাজ জানায় রাজের কাছে এই রিলেটেড একটি কেস আছে, আর এটাই ছিল আইপিএসের প্রথম কোনো কেস।
অন্যদিকে গুরগাঁও মুম্বাইয়ের একটি ভিলায় বিক্রম আর দিশা নামে এক কাপলকে দেখানো হয়। এই বাড়িতে বিক্রম আর দিশার সাথে তাদের কুকুর ব্রুনোও থাকে। একদিন বিক্রম অফিসের জন্য বের হয়ে যায়, আর এরপর দিশা কারোর সাথে ফোনে কথা বলছিল। তখনই হঠাৎ করে দিশা ব্রুনোর শব্দ পেয়ে দোতলার ঘরে গিয়ে দেখে ব্রুনো বেডের নিচে লুকিয়ে আছে। দিশাও যখনই চেক করতে যাবে, দিশা লক্ষ্য করে খাটের নিচে ব্রুনোর পাশে একটা আত্মা বসে আছে। এটা দেখে দিশা একদমই ভয় পেয়ে যায়। দিশার স্বামী বিক্রম মূলত রাজের দূরের এক কাজিন, আর রাজ এই কেসটার বিষয়ে বলেছিল। তো গৌরব এই বিষয়টি জানার পর বিক্রম আর দিশার সাথে দেখা করে, যেখানে জানা যায় বিক্রম আর দিশা গত 2 বছর ধরে এই বাড়িতে ভাড়া থাকছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সমস্যাই হয়নি। হঠাৎ গত কয়েকদিন ধরে তাদের কুকুরটা ঘরের জানালার কাছে বসে থাকে আর অনবরত জানালা বাইরে দেখতে থাকে। ভেটসরাও জানিয়েছে ব্রুনোর কোনো হেলথ প্রবলেম নেই, এটা একটা বিহেভিয়ারাল ইস্যু হতে পারে। ইনফ্যাক্ট যদি কেউ ওই জানালাটি খোলার চেষ্টাও করে, ব্রুনো একদম অ্যাগ্রেসিভ হয়ে যায়। সাথে দিশা এটাও জানায় দিশাও এই ঘরে কিছু একটা দেখেছিল। এই জন্য গৌরব, মেঘা আর রাজ পুরো ঘরটি তল্লাশি করে। মেঘা বুঝতে পারে জানালার কাছে গেলে হঠাৎ করে টেম্পারেচার ড্রপ করছে। গৌরব পুরো বিষয়টি পর্যালোচনা করে বলে এখানে কিছু একটা প্যারানর্মাল নিশ্চয় আছে। এর জন্য গৌরব 4টি কারণও দেখায়। প্রথম কারণ, ঘরের আলাদা আলাদা জোনে আলাদা আলাদা তাপমাত্রা। দ্বিতীয় কারণ, এই ঘরের মধ্যে যে ঘড়িটি আছে সেটা বন্ধ। এমনকি তাদের কাছে যে ক্যামেরা ছিল সেগুলো তারা ফুল চার্জ করে নিয়ে এসেছিল, কিন্তু আস্তে আস্তে ডেড হতে শুরু করেছে। মূলত আত্মার উপস্থিতির কারণে ব্যাটারি ড্রেন হয়ে যায়। তৃতীয় কারণ হচ্ছে গৌরব নিজে কিছু একটা ফিল করতে পারছে। আর চতুর্থ কারণ, ব্রুনো সবকিছু ফিল করছে, কারণ অ্যানিম্যালসদের 6th সেন্স মানুষের থেকে অনেক বেশি। তবে এখন শুধু খুঁজে বের করতে হবে এই বাড়িতে কার আত্মা আছে আর সে কী চাইছে। সাথে দিশাও তাদের সাথে একটা বিষয় শেয়ার করে। দিশা একদিন রাতের বেলা শুয়েছিল, হঠাৎ করে তার পাশে ল্যাম্পটি পড়ে যায়। টিভিও বারবার অন হয়ে যাচ্ছিল, এমনকি কেউ তার ব্ল্যাঙ্কেটও টানছিল। দিশা প্রথমে ভাবছিল ব্রুনো এসব করছে, কিন্তু এরপরই দিশা ওই স্পিরিটটিকে দেখতে পায়। তবে এখানে একটি বিষয় বলে রাখি, এই ঘরের মধ্যে যা কিছু ঘটছিল ব্রুনো এবং দিশা ব্যতীত বিক্রম কিছুই দেখতে পাচ্ছিল না। আবার দিশা থেকে সবকিছু শোনার পর গৌরব ধারণা করে ব্রুনো হয়তো ওই আত্মাটিকে এই জানালা দিয়ে যাতায়াত করতে দেখেছে। এই জন্য ব্রুনো ওই জানালার পাশে বসে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। গৌরবরা এটাও ধারণা করছে এই বাড়িতে আগে যারা ছিল তাদের সাথে কিছু একটা হতে পারে, বা এই বাড়িতে কোনো ঘটনা ঘটতে পারে। আর সেটা জানতে তারা এই বাড়ির মালিক মিস্টার পারেকের সাথে দেখা করে। এই পারেক আবার ভূতপ্রেতের কথা শুনে রেগে যায়। তার কথা গত 2 বছরে কোনো অসুবিধা হয়নি, এখন হঠাৎ করে কি এমন সমস্যা শুরু হলো। মূলত পারেক এই ভূতপ্রেতের কথা শুনতেই চাচ্ছিল না, কারণ তার ধারণা এখন যদি ভূতপ্রেতের কথা রটে তাহলে তার প্রপার্টির দাম কমে যাবে। এই জন্য পারেক একটু উত্তেজিত হয়ে যাচ্ছিল। তখনই মেঘা বলে ওই বাড়িতে যে লোকটা আগে থাকতো সে নিজের গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। আর এই কথাটা পারেক দিশা এবং বিক্রম দুজনের থেকে লুকিয়েছে। ধরা পড়ে গিয়ে পারেকও শেষ পর্যন্ত জানায় ওই ছেলেটির নাম ছিল অভিষেক ঘোষ, কলকাতা থেকে এসেছিল, পেশায় একজন পেইন্টার ছিল। হঠাৎ এক প্রতিবেশী একদিন ফোন করে জানালো যে ঘরের মধ্যে আগুন লেগে সে মারা গেছে। পুলিশও তখন তদন্ত করে জানায় এটা সে নিজেই করেছে। পারেকের থেকে সবকিছু জানার পর গৌরবরা সাথে সাথে ওই বাড়িতে ফিরে এসে যেই রুমের মধ্যে ব্রুনো বসে থাকে ওই রুমের চতুর্দিকে ক্যামেরা বসায়, সাথে ইএমএফ মিটার এবং মোশন সেন্সরও লাগায়। গৌরব অভিকের আত্মার সাথে কথা বলার চেষ্টা করে, আর এরপরই অভিক ওই মোশন সেন্সর ট্রিগার করে গৌরবের সাথে কমিউনিকেট করে। এরপর গৌরব এক সময় ব্রুনোকে অন্য ঘরে পাঠিয়ে দেয়, কারণ গৌরব ওই জানলাটি খুলতে যাচ্ছে। দিশা যেমনটা বলেছিল জানলাটা খুলতে গেলে ব্রুনো একদম অ্যাগ্রেসিভ হয়ে যায়, তাই ব্রুনোকে অন্য ঘরে সরিয়ে দিয়ে গৌরব ওই জানালার কাছে যায়। তবে জানালাটি খোলা মাত্রই গৌরব জানালা দিয়ে বাইরে পড়ে যায়। এরপর আমরা দেখতে পাই গৌরব আসলে নিচে পড়ে যায়নি, ব্যালকনির রেলিং ধরে ঝুলছে। সাথে সাথে অন্যরা গৌরবকে তুলে আনে। এরপর গৌরব সবাইকে জানায় আসলে গৌরব যখন ওই জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছিল হঠাৎ করে গৌরবের মনে হচ্ছিল কেউ পিছে থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তবে সাথে সাথেই কোনো একটি হাত এসে গৌরবকে সেখান থেকে বাঁচিয়েছে। এতে করে গৌরব বুঝতে পারে এখানে যে স্পিরিটটি আছে সে কোনো বিষয় নিয়ে হয়তোবা রেগে আছে। কিন্তু বাড়ির মালিক পারেক কিছুতেই এইসব বিশ্বাস করছিল না। তার কথা গৌরব হয়তোবা নিজে নিজে বানিয়ে বলছে। তখনই গৌরব তাকে তার হাতের কালো দাগ দেখায়, যা আমি যদি বানিয়ে বলি তাহলে হাতের দাগ কিসের, মানে অভিকের আত্মারা যখন তার হাত ধরেছিল তখন হাতের মধ্যে একটা দাগ পড়ে গেছে। এখান থেকে সিন শিফট হয়। গৌরব তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। গৌরব যে কাজগুলো করছিল এগুলো নিয়ে গৌরবের মা খুবই চিন্তিত। গৌরব তাদের একমাত্র সন্তান, যদি গৌরবের সাথে কিছু একটা হয়ে যায়। গৌরব তখন তার মাকে বোঝানোর চেষ্টা করে দুনিয়াতে যেমন মানুষরা আমাদের আশেপাশে বসবাস করে আত্মারাও তেমনই, এখানে ভয় পাওয়ার কিছু নেই। গৌরবের মায়ের কথা, দুনিয়ার সব মানুষ ভালো হয় না, তেমন সব আত্মারাও ভালো হয় না। মানুষকে তো কোনোভাবে ভয় দেখানো যায়,
কিন্তু আত্মারা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তারা তো যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, তাই না? এই বিষয়টা গৌরব নিজেও জানে। তারপর তার মাকে বোঝানোর চেষ্টা করে, তুমি চিন্তা করো না মা, আমার কিছু হবে না। এরপরই খবর আসে দিশা আর বিক্রমের বাড়িতে ব্রুনো অসুস্থ হয়ে পড়েছে। সাথে সাথে গৌরব তার টিম নিয়ে হাজির হয়ে যায়। দিশা ব্রুনোকে কোলে নিয়ে বসে আছে। সামনের ব্যালকনি যে গ্লাসটা ছিল সেটাও ভাঙা। দিশা বারবার বলছিল ওই আত্মাটা ওকে মেরে ফেলবে। গৌরব সাথে সাথেই বিক্রমকে দিয়ে ব্রুনোকে হসপিটালে পাঠিয়ে দেয়। আর এরপর অভিকের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। গৌরব অভিকের আত্মাকে বোঝানোর চেষ্টা করে যে সাধারণ একটা কুকুরের প্রাণ নিও না। ঠিক তখনই দিশার ফোন বেজে ওঠে। তবে গৌরব যখন ফোনটি ধরতে যাবে, ফোনটি এত পরিমাণ হিট ছিল যে বাধ্য হয়ে গৌরবকে ফোনটি ফেলে দিতে হয়। এরপর গৌরব একটি টাওয়েল নিয়ে ফোনটি তুলে ফোনটি রিসিভ করতেই অন্যদিক থেকে কেউ কিছু বলেই কলটি কেটে দেয়। তবে গৌরবকে সে কী বলেছে সেটা আমরা একটু পরে বলবো। সিন চলে যায় পরবর্তী দিন। দিশা ফোনে কথা বলছে আর কিচেনে কাজ করছে। ঠিক তখনই কিচেনে যত ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স ছিল সব কিছু অন হতে শুরু করে। ফ্রিজ, ওয়াশিং মেশিন, টোস্টার, গ্যাস স্টোভ সব কিছু অন হয়ে যায়। সাথে দিশা লক্ষ্য করে ফ্রিজের ভিতর থেকে দুটি হাত বের হয়ে আসছে। দিশা তখন চিৎকার করে ওঠে, আর সাথে সাথেই ওই স্পিডটা দিশার পাশে এসে পড়ে। সে দিশাকে কিছু একটা বলে চলে যায়, যা শুনে দিশা একদমই চুপ হয়ে যায়। এরপরে দিশা গৌরবকে তার বাড়িতে ডাকে, আর এরপরই পুরো রহস্যটা সামনে আসে। গৌরব দিশাকে জানায় গৌরব যখন অভিকের সম্পর্কে রিসার্চ করছিল তখন গৌরব জানতে পেরেছে গার্লফ্রেন্ড তার সাথে চিট করায় এই পদক্ষেপ নিয়েছিল, আর যার সাথে করেছিল সে অভিকেরই বেস্ট ফ্রেন্ড ছিল। গৌরব সাথে দিশাকে এটাও বলে গতরাতে গৌরব যখন ফোনটি রিসিভ করেছিল তখন দিশার ফোনে নিধি নিউ নামটি শো করেছিল। গৌরব জানতে চায় সে কে ছিল। দিশা বলে আমার কাজিন। কিন্তু গৌরব তখন বলে অন্য পাশে একটি ছেলে ছিল, এমনকি সে দিশাকে আজকে দেখা করার কথা বলেছিল। শোনা মাত্র দিশা একদম চমকে ওঠে, আর এরপরে সে সত্যিটা স্বীকার করে যে বিক্রমের বেস্ট ফ্রেন্ডের সাথেই অনেকদিন যাবৎ দিশার অ্যাফেয়ার চলছে। আর এটা জানার পরে গৌরব বুঝতে পারে অভিকের আত্মা কেন তাদের সাথে ঝামেলা করছে। মূলত দিশা আর বিক্রম 2 বছর ধরে এই বাড়িতে সুখেই দিন কাটাচ্ছিল, তাই তাদেরকে সুখী দেখে অভিক কখনই তাদেরকে ডিস্টার্ব করেনি। তবে হঠাৎ করে যখন দেখলো যে দিশা বিক্রমকে চিট করতে শুরু করেছে, ঠিক তখনই তার নিজের কথাটা মনে হয়েছে, কারণ তার গার্লফ্রেন্ড তাকে চিট করেছিল। এই জন্য সে দিশাকে এইভাবে হান্ট করতে শুরু করেছিল। গৌরব দিশাকে বোঝানোর চেষ্টা করে যা হয়েছে হয়েছে, এখন তোমার এই সব কিছু শেষ করে দেওয়া উচিত। দিশা হইতে রাজি হয়ে যায়। আর এরপরই বিক্রম ব্রুনোকে নিয়ে আসে। মানে ব্রুনো এখন একদমই সুস্থ। এরপর থেকে অভিকের আত্মা কখনোই তাদেরকে আর ডিস্টার্ব করেনি। এটাই ছিল গৌরব তিওয়ারির প্রথম কেস। সিন চলে আসে প্রেজেন্টে। আমাদের আইরিন ভেনকট নামে এক লেখককে দেখানো হয়। আইরিন মূলত গৌরব তিওয়ারির উপরে বই লিখতে চাচ্ছে, আর এই জন্য সে অনেক অপেক্ষার পর অবশেষে আইপিএস টিমের সাথে দেখা করে। কিন্তু আইরিনকে দেখে মেঘা একটু বিরক্তই হচ্ছিল, কারণ আইরিন আগে যে নিউজ পেপারে কাজ করত সেখানে থাকা অবস্থায় সে গৌরবের বিরুদ্ধে একটি নেগেটিভ আর্টিকেল রিলিজ করেছিল, যেখানে সে গৌরবকে ফেক বলেছিল। অবশ্য আইরিন মেঘাকে বলে সেটা অনেক আগের কথা, এখন তো আমি গৌরবের জীবনী নিয়ে বই লিখতে চাচ্ছি, তাই গৌরবের সাথে যা যা হয়েছিল, গৌরব কী কী করেছিল, আমার সব তথ্য জানতে হবে। তো এরপর আইপিএস টিমের সিদ্ধার্থ আইরিনকে ব্রুনোর কেসের বিষয়টি জানায়, মানে গৌরব প্রথম যে কেসটি সলভ করেছিল। তো এর মধ্যে তাদের কাছে একটি কল আসে, যে জন্য তারা বের হয়ে যাচ্ছিল। তবে বের হওয়ার আগে আইরিন তাদের কাছে জানতে চায়, যাওয়ার আগে তোমরা শুধু আমাকে বলে যাও এই বছরের জুলাই 7 তারিখ সকালে কি হয়েছিল। মূলত জুলাই 7 তারিখে গৌরবের মৃত্যু হয়েছিল, সেই বিষয়টার কথা আইরিন জানতে চাচ্ছে। কিন্তু মেঘা এই ব্যাপারে কোনো কথাই বলতে চাচ্ছিল না। মেঘা বলছিল অন্য কারো থেকে জানার জন্য। আইরিন তখন সাইকিয়াট্রিক নিহারিকার কথা বলে, কারণ আইরিন যতটুকু জানে গৌরব ডক্টর নিহারিকার সাথে মাঝে মাঝে দেখা করত, তাই আইরিনের দৃষ্টিতে গৌরবের কোনো মানসিক সমস্যা ছিল, সেই জন্য হয়তো বা নিহারিকার কাছে যেত। তবে মেঘা আইরিনকে বলে গৌরবের কোনো মেন্টাল হেলথ ইস্যু ছিলই না। নিহারিকা গৌরবের কলেজ লাইফের ফ্রেন্ড, এই জন্য মাঝে মধ্যে ওর সাথে দেখা করতে যেত। তো কথায় কথায় মেঘা এক সময় আইরিনকে এটাও বলে যে তুমি তো আর এসব ভূত পেতে বিশ্বাস করো না, তুমি এসব জেনে কি করবে। আইরিন তখন গৌরবের বলা একটি ডায়লগও বলে, যেটা গৌরব সবসময় বলতো যে না জানলে বিশ্বাস করবে কি করে। আর আইরিনের মুখে এটা শুনে মেঘারা সবাই বুঝতে পারে আইরিন গৌরবের সম্পর্কে জানতে কতটা ইন্টারেস্টেড। তো নিহারিকার বিষয়ে জানতে পেরে আইরিন পরবর্তী দিনে নিহারিকার সাথে দেখা করতে চায়, কিন্তু নিহারিকা আইরিনকে দেখেই আইরিনকে ইগনোর করছিল। মানে আইরিনের সাথে গৌরবের বিষয়ে কোনো কথা সে বলতে চাচ্ছিল না। তো এরপর আমাদের গৌরবের মৃত্যুর 1 মাস আগের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে একদিন গৌরব নিহারিকার সাথে দেখা করতে গিয়েছিল। কথায় কথায় একসময় নিহারিকাও বুঝতে পারে গৌরব কোনো একটি বিষয় নিয়ে খুব চিন্তিত, যেই জন্য নিহারিকা একসময় গৌরবের কাছে এই বিষয়ে জানতে চাইলে গৌরব নিহারিকাকে বলে আমার জীবনে আমি অনেক কেস সলভ করেছি, সেই সলভ করা কোনো একটি কেস পুনরায় আমার কাছে ফিরে এসেছে।
নিহারিকা তখন গৌরবকে সাজেস্ট করছিল যে কিছুদিনের জন্য ব্রেক নিয়ে তারপর আবার শুরু করতে, তাহলে হয়তো বা গৌরবের মধ্যে যে ভয়টা কাজ করছে সেটা কেটে যাবে। গৌরবের কথা তার প্রফেশনে ভয় বলতে কিছু নেই। তো এখান থেকে সিন চলে যায় গৌরব যেদিন মারা গিয়েছিল ঠিক সেই দিন সকালে। ওই দিন গৌরবের কোনো একটি ফ্লাইট ছিল। সকাল সকাল গৌরব কোনো একটি বিষয় নিয়ে খুবই চিন্তিত। ঠিক তখনই আচমকা গৌরবের মা এসে পড়ায় গৌরব অনেকটাই চমকে যায়। গৌরবের মা বুঝতে পারছিল না গৌরব হঠাৎ করে এমন আচরণ কেন করছে। তবে গৌরবের মা তাকে বলে, তুমি গিয়ে শাওয়ার নিয়ে এসো, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। এরপর গৌরব শাওয়ার নিতে বাথরুমে চলে যায়, কিন্তু অনেক সময় পর বাথরুম থেকে না বের হয়। গৌরবের মা এসে দেখে বাথরুমের দরজার নিচ দিয়ে বাইরে পানি আসছে। গৌরবকে ডাকলেও কোনো সাড়া দিচ্ছিল না। তাই গৌরবের মা গৌরবের বাবাকেও ডাকে। আর এরপর তারা দরজা ভেঙে যেটা দেখতে পায় তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না, কারণ গৌরবের ডেড বডি পানির মধ্যে পড়ে আছে। কিন্তু গৌরব এখানে কিভাবে মারা গেল এই বিষয়ে আপাতত আমাদের কিছু বলা হয়নি। শুধুমাত্র গৌরবের মৃত্যুর কিছুদিন আগের কয়েকটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই গৌরব কোনো একটি বিষয় নিয়ে খুব চিন্তিত এবং তার আশেপাশে কিছু একটা উপলব্ধি করতে পারছিল, যে জন্য তার মনের মধ্যে একটি ভয়ও কাজ করছিল। সোজা কথায় বলতে গেলে কোনো একটি আত্মা গৌরবের আশেপাশে রয়েছে। তো এখান থেকে সিন চলে আসে প্রেজেন্ট টাইমে। আইরিন থানায় গিয়ে ওই সময় তদন্তকারী কর্মকর্তার কাছে গৌরবের মৃত্যুর বিষয় জানতে চায়, কিন্তু ইন্সপেক্টর আইরিনের সাথে এই বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছিল না। আইরিন তখন প্রশ্ন তোলে যে গৌরবের গলায় কিছু মার্কস ছিল, যেগুলো কোনো স্বাভাবিক বিষয় নয়। পুলিশ কর্মকর্তারা তখন বিরক্ত হয়ে বলে তাদের কাছে অনেক কেস আছে যারা এখনও জীবিত, যে মারা গেছে তার কেসের উপর সময় নষ্ট করার মতো সময় তাদের কাছে নেই। আবার গৌরবের পরিবার থেকে কোনো কমপ্লেন করা হয়নি, তাই এই জন্যই তারা আইরিনকে কোনোভাবে সাহায্য করতে পারছিল না। তো এরপর আইরিন বাড়িতে ফিরে গৌরবের কিছু পুরাতন ভিডিও দেখছিল। ঠিক তখনই আইরিনের দরজাকে নক করে। আইরিনও উকি দিয়ে কাউকে দেখতে পেয়ে দ্রুত এখান থেকে চলে যেতে বলছিল, এমনকি পুলিশ টাকার ভয়ও দেখাচ্ছিল। তবে এরপরই আইরিন দরজা খুলে দেখে তার ঘরের সামনে সেই ব্যক্তি নেই। তবে কে ছিল সেটা আমরা পরে জানতে পারবো। তো সিন চলে যায় পরবর্তী দিন। আইরিন আবারও আইপিএস টিমের সাথে দেখা করে, কিন্তু কথার মধ্যেই শর্মিলা নামে একটি মেয়ে বারবার আইরিনকে কল করছিল, যে জন্য আইরিন একসময় বিরক্ত হয়ে পাশে দাঁড়িয়ে থাকা শর্মিলার সাথে কথা বলতে যায়। শর্মিলা আইরিনকে বলে গতরাত স্বপ্নে সে মনীষকে দেখেছে, কিন্তু আইরিন এসব বিশ্বাস করতে চাচ্ছে না। আইরিন শর্মিলাকে এটাও বলে, এই বিষয়ে আমি তোমার সাথে কাল কথা বলবো, আজ আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই তুমি চলে যাও। এখানে তাদের কথা আমরা এটাও জানতে পারি শর্মিলা এর আগে বহুবার আইরিনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু আইরিন বারবার তার নম্বর ব্লক করে দিয়েছিল। তবে এই মনীষকে আর শর্মিলা কেন বারবার আইরিনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে সেটা আমরা একটু পর জানতে পারবো। এরপর আইরিন আবারও আইপিএস টিমের সাথে কথা বলে। ওই সময় মেঘা এবং রাজ কিভাবে আইপিএস টিমে যোগ দিয়েছিল সেটা আমরা দেখেছিলাম, কিন্তু এই সিদ্ধার্থের বিষয়ে তখনও কিছু দেখানো হয়নি। আইরিনও তাই সিদ্ধার্থের কাছে জানতে চায় সে কিভাবে আইপিএস টিমে জয়েন করলো। তো এখান থেকে সিন চলে যায় পাস্টে। গৌরব যখন প্রথম মেঘা এবং রাজকে নিয়ে আইপিএস টিম শুরু করেছিল, হঠাৎ একদিন সিদ্ধার্থ তার বন্ধু বিবেককে নিয়ে গৌরবের সাথে দেখা করতে আসে। সিদ্ধার্থ গৌরবকে বলে সিদ্ধার্থ, বিবেক এবং তার আরেক বন্ধু নিরাজ তারা তাদের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে রাজমাচা খান্ডালা নামে একটি জায়গায় একটি রিসোর্টে যাচ্ছিল। মূলত তারা একটি ট্রিপ প্ল্যান করেছিল, আর সেই ট্রিপ প্ল্যানের জন্য তারা ওই রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে তারা যখন গাড়ি নিয়ে সেখানে যাচ্ছিল, হঠাৎ তারা রাস্তার মধ্যে একটি বাচ্চা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। কিন্তু বাচ্চাটা এমন একটি সময় এসে দাঁড়িয়েছিল যে তারা আর ব্রেক করার সময় পায়নি। তবে তারপরও তারা ওই বাচ্চাটার উপর দিয়ে কার চালিয়ে দেওয়ার পর তারা লক্ষ্য করে বাচ্চাটা পিছে দাঁড়িয়ে তাদেরকে দেখছে। এমনকি হঠাৎ করে বাচ্চাটা গ্লাসের পাশে এসে দাঁড়ায়। এতে করে তারা বেশ ভয় পেয়ে যায়। প্রথমে তারা মনে করছিল তারা হয়তো এটা ইমাজিন করছে, বাস্তবে কিছু হয়নি। তবে সমস্যাটা শুরু তখনই হয় যখন তারা ওই রিসোর্টে গিয়ে দিন রাত ওই বাচ্চাটাকে দেখতে থাকে। মানে রিসোর্টের বাইরে তারা তাকালে যেখানে সেখানে ওই বাচ্চাটাকে দেখছিল। প্রথমে সিদ্ধার্থ দেখতে পেলেও পরবর্তীতে নিরাজ এবং বিবেকও ওই বাচ্চাটাকে দেখতে শুরু করে, যে জন্য একসময় তারা ভয়ে সেই রিসোর্ট থেকে পালিয়ে আসে। তবে আসার সময় তারা কারের পিছে বাচ্চাটাকে বারবারই দেখতে পাচ্ছিল। এমনকি তারা গৌরবকে এটাও জানায় তারা যখন এখানে আসছিল তখনও বাচ্চারা তাদের কারে তাদেরকে ফলো করতে করতে এ পর্যন্ত এসেছে। শোনা মাত্র গৌরবরা নিচে গিয়ে কারটি তল্লাশি করে, কিন্তু কারের মধ্যে বা আশেপাশে কোথাও তেমন কোনো স্পিরিটের উপস্থিতি অনুভব করতে পারছিল না। গৌরব তখন ধারণা করে এটা হয়তো বা ল্যাচার্স হবে, মানে যাদের কোনো ঠিকানা থাকে না, বেওয়ারিশ টাইপের। তারা মানুষদেরকে ফলো করে এবং তারা যদি বেশি প্যানিক হয় তাদের পিছু করতে থাকে। আর এদের থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এদেরকে ইগনোর করা। মানে এক কথায় আপনি যত ভয় পাবেন, যত রিয়াক্ট করবেন, ওরা ততই আপনাকে ভয় দেখাবে। তো এটা শুনে বিবেক এবং সিদ্ধার্থ সেখান থেকে চলে যায়। কিন্তু এরপরই একদিন নিরাজের বাড়িতে নিরাজ সেই বাচ্চাটাকে দেখতে পায়। তবে এতদিন শুধু দেখতে পেলেও
আজ ওই বাচ্চাটা নীরাজের গলা চেপে ধরে। আর এরপরে সিদ্ধার্থ, বিবেক এবং নীরাজ তিনজন একসাথে গৌরবের কাছে এসে সবকিছু খুলে বলে। তো এরপর ওই কেসে কি হয়েছিল সেটা আমরা একটু পর জানতে পারবো। সিন চলে আসে প্রেজেন্টে। আইরিন শর্মিলাকে যেমনটা ওয়াদা করেছিল, পরবর্তী দিন আইরিন শর্মিলার সাথে একটি রেস্টুরেন্টে দেখা করে, যেখানে শর্মিলা আইরিনকে জানায় গত 2 দিন আগে মনীষ তার স্বপ্নে এসেছিল। এমনকি শর্মিলাকে সে বলেছে, এমনকি মনীষ শর্মিলাকে তার নিজের রুমে গিয়ে একটি উর্দু বই খুঁজতে বলেছিল। শর্মিলা যে বইয়ের কথা বলছে, মানে মনীষ যেটা খুঁজতে বলেছে, মূলত ওই বইটা আইরিনে একসময় মনীষকে গিফট করেছিল। মনীষ শর্মিলার স্বপ্নে শর্মিলাকে ওই বইয়ের 94 নম্বর পাতা চেক করতে বলেছিল, যেখানে মনীষ বেঁচে থাকতে এখানে 2টি লাইন হাইলাইট করে রেখেছিল। লাইনটা এমন ছিল, ধোকে কা জো হে দর্দ মুঝে জানে नहीं देता, जिस आग में जलते हैं বুঝানে नहीं देता। আর এই লাইনটা পড়ার পর শর্মিলা এখন ধারণা করছে আইরিন মনীষকে ধোকা দেয়নি তো আবার। এখানে তাদের দুজনের কথা আমরা স্পষ্টই জানতে পারি, এই শর্মিলা মনীষের বোন আর আইরিন মনীষের গার্লফ্রেন্ড। তবে স্বপ্নের কথা জানার পর আইরিন শর্মিলার কাছে জানতে চায় যে তোমার স্বপ্নে যদি এসে থাকে, আমার স্বপ্নে কেন আসছে না, আমাকে কেন দেখা দিচ্ছে না। এই ব্যাপারে শর্মিলার কথা, তুমি কখনো ভূত পেতে বিশ্বাস করো না বলেই তোমার স্বপ্নেও দেখা দেয় না। তবে ঠিক ওই রাতেই আইরিনের ফোনে মনীষের একটি কল আসে, যেটা লজিক্যালি কখনোই সম্ভব নয়। এমনকি ওই কলটি রিসিভ করতে উঠেই আইরিন তার বিছানার পাশে মনীষের স্পিরিটটি দেখতে পায়। তবে আইরিন যখনই মনীষের স্পিরিটের কাছে হাত বাড়াবে, ঠিক তখনই গৌরবের আত্মা এসে আইরিনকে বাধা দেয়। আর এরপরে আমরা বুঝতে পারি এটা আইরিনের দুঃস্বপ্ন ছিল। এখান থেকে সিন চলে যায় পাস্টে, গৌরবের মৃত্যুর কিছুদিন আগে। গৌরব নিহারিকার সাথে দেখা করতে গিয়েছিল। নিহারিকা গৌরবের পছন্দের রেস্টুরেন্ট থেকে কিছু খাবার অর্ডার করে এনেছিল। তখনও নিহারিকা লক্ষ্য করে গৌরব কেমন যেন দুশ্চিন্তায় ভুগছে, যে জন্য নিহারিকা জানতে চায়, আমি তোমাকে যে ওষুধগুলো দিয়েছিলাম তুমি কি নিচ্ছ? গৌরব নিষেধ করে দেয়, মানে সে নিচ্ছে না। গৌরব সোজা বেলকনিতে চলে যায়। নিহারিকা গৌরবের কাছে গিয়ে গৌরবকে বোঝানোর চেষ্টা করছিল যে তুমি টপিক চেঞ্জ করলে কি সবকিছু চেঞ্জ হয়ে যাবে। ঠিক তখন গৌরব নিহারিকাকে বেলকনির সামনে তাকাতে বলে এবং জানতে চায়, নিচে তুমি কাউকে দেখতে পাচ্ছ? নিহারিকা বলে, আমি কাউকে দেখতে পাচ্ছি না। গৌরব বলে, আমি 9 বছরের একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি, যার নাম বাচোয়া। গৌরব এটাও বলে, ও আমার জন্য এসেছে। এরপর নিহারিকা গৌরবকে ঘরের মধ্যে নিয়ে যায়। আর আমরাও দেখতে পাই গৌরব যেমনটা বলেছে, আসলের নিচে 9 বছরের বাচ্চাটা দাঁড়িয়ে আছে। আর এই সেই বাচ্চা, যে বাচ্চাটা সিদ্ধার্থদেরকে ফলো করত। এখান থেকে সিন চলে যায় নভেম্বর 2007-এ, মানে সিদ্ধার্থদের কেসে। সিদ্ধার্থের বন্ধু নীরাজকে যে রাতে বাচো আক্রমণ করেছিল, পরবর্তী দিন সিদ্ধার্থটা এসেই গৌরবকে বলছিল, গৌরব তাদের আগের দিন বলেছিল এই ধরনের আত্মার হার্মলেস হয়, কিন্তু গতকাল তাদের উপর আক্রমণ করেছে। এই জন্য তারা গৌরবদের কথা বিশ্বাস করতে পারছিল না। কিন্তু গৌরবের কথা, আমি যদি মিথ্যা বলে থাকি বা আমি যদি ভুল বলে থাকি, তাহলে সেটা তো যাচাই করতে হবে। ওই বাচ্চার আত্মারা যেহেতু রাজমাতাজে পাওয়া গিয়েছিল, চলো সেখানেই যাই, সব প্রমাণ হয়ে যাবে। সিদ্ধার্থের কথা এটা কী ধরনের কথা? বাঘের গুহায় আমরা বাঘ খুঁজতে যাব? রাজ এবং মেঘাও তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সেখানে গেলেই আমরা জানতে পারবো যে আসলে জিনিসটা কি আর কেন পিছু করছে। আর এটা না করলে পরবর্তীতে কখন যে কার উপর আক্রমণ করবে তার নিশ্চয়তা নেই। তারপর সিদ্ধার্থরা তিনজনই ভয় পাচ্ছিল। গৌরব তখন তাদের ভরসা দেয়, গৌরবের কথা, নলেজ ক্যান্সেল ফেয়ার, এই জন্য তারা সেখানে যেতে রাজি হয়ে যায়। তবে বিবেক বলছিল কাল তাদেরকে ট্যুরে যাওয়ার কথা, বাসও রিজার্ভ করা। তার কি হবে? নীরাজের কথা বেঁচে থাকলে অনেক যেতে পারবো, আপাতত ক্যান্সেল। আর এরপর তার সেই জায়গার উদ্দেশ্যে, মানে সেই রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তবে যাওয়ার সময় ঠিক যেই জায়গাতে তার আগের বার ওই বাচ্চাটাকে, মানে বাচ্চাকে দেখেছিল, ঠিক সেই স্থান দিয়ে পার হওয়ার সময় হঠাৎ কারের উইন্ডশিল্ডের উপর ওই বাচ্চাটা এসে পড়ে। আর এটা দেখা মাত্রই বিবেক কার ব্রেক করে। গৌরবরা বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে, কারণ বাচ্চাকে শুধু ওরা তিনজনই দেখতে পাচ্ছে, গৌরবরা দেখতে পাচ্ছিল না, যে যেন গৌরব নিজে কার ড্রাইভ করে। আর ওই গ্রামে গিয়ে এই বাচ্চাটার বিষয়ে জানতে চাইলে সেখানে এক চা দোকানি জানায় ওর নাম তো বাচোয়া। গ্রামের লোকজন ওর বিষয়ে অনেক কথা বলে, ওকে দেখাও অমঙ্গল। অনেক বছর আগের কথা, বাচোয়া একজন রাস্তার পাশে দাঁড়িয়ে লাটিম ঘোরাচ্ছিল। হঠাৎ করে লাটিমটা রাস্তার মাঝখানে চলে যায়, আর বাচোয়া সেটা আনতে গেলে একটি কারের নিচে চাপা পড়ে বাচোয়া স্পটে মারা যায়। এই জন্য এই রাস্তা দিয়ে যেই একবার যাতায়াত করে, সামনে হনুমান মন্দির আছে, সেখানে প্রার্থনা করে যেতে হয়, তাহলে আর বাচোয়া তার পিছু করে না। তাই মন্দিরের কথা শুনে গৌরব সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু মন্দিরে যাওয়ার আগেই তাদের কারটি নষ্ট হয়ে যাওয়ায় তাদের কার্যক্রম শুরু করতে সকল প্রস্তুতি নিতে হচ্ছিল, কারণ গৌরব ধারণা করছে বাচোয়া তাদের আশেপাশে আছে আর বাচোয়া তাদেরকে যেতে বাধা দিচ্ছে। তো সবকিছু সেট আপ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এরপর গৌরব বাচোয়ার আত্মার সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। গৌরব বাচোয়ার আত্মাকে বলে
দেখো, আমার নাম গৌরব তিওয়ারি। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি, তোমার কোনো ক্ষতি করতে আসেনি। আমি এখানে একটি ডিভাইস রেখেছি। আমি তোমাকে যে প্রশ্ন করব, যদি তার উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি এর উপর দিয়ে গেলে একবার বিপ হবে, আর যদি না হয় তাহলে 2 বার। মানে বাচোয়াকে এর উপর দিয়ে যেতে হবে। গৌরব বাচোয়াকে পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে দেওয়ার পর যথেষ্ট স্পেস দেয়, আর এরপর বাচোয়া সিগন্যাল দিতে শুরু করে। গৌরব বাচোয়ার সাথে কমিউনিকেট করে বাচোয়ার থেকে জানতে পারে বাচোয়ার সাথে এই 3 জনের কোনো সম্পর্ক নেই, এমনকি তাদের কাছ থেকে বাচোয়ার কোনো হেল্পের প্রয়োজন নেই। হঠাৎ করে মেঘা তখন বলে ওঠে, তাহলে এদেরকে ভয় দেখানো বন্ধ করো। আর এটা বলা মাত্রই বাচোয়া উত্তেজিত হয়ে যায়। হঠাৎ করে বন্ধ গাড়ি স্টার্ট নিয়ে নেয়, আর সামনে থাকা ডিভাইসটি একদম ক্র্যাশ হয়ে যায়। এমনকি সিদ্ধার্থরা গৌরবের পিছে বাচোয়াকে দেখতে পায়, কিন্তু গৌরবরা বাচোয়াকে দেখতে পাচ্ছে না। রাজ তখন ক্যামেরায় লক্ষ্য করে ক্যামেরাতে বাচোয়ার মোশন দেখা যাচ্ছে, কিন্তু গৌরব কাউকে সামনে যেতে না দিয়ে গৌরব একাই বাচোয়ার কাছে যায়। গৌরব বাচোয়ার একদম কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে। গৌরব বাচোয়াকে দেখতে না পেলেও বাচোয়াকে অনুভব করতে পারছিল। বাচোয়া গৌরবের কাঁধে হাত রেখে কানে কানে কিছু একটা বলে উধাও হয়ে যায়। এরপর গৌরব সবাইকে সেখান থেকে নিয়ে সোজা মন্দিরে চলে যায় এবং গ্রামের মানুষ যেমনটা বিশ্বাস করে ঠিক সেভাবে প্রার্থনা করে। কিন্তু বাচোয়া এক্স্যাক্টলি গৌরবের কানে কী বলেছিল গৌরব সেটা কাউকেই জানায়নি। সিন চলে আসে প্রেজেন্টে। সিদ্ধার্থ বলে, ওই দিনের পর থেকে বাচোয়া কখনোই আমাদের সামনে আসেনি। তবে মন্দিরে গিয়ে প্রার্থনা করায় নাকি অন্য কোনো কারণ ছিল তা সিদ্ধার্থের ধারণার বাইরে। কিন্তু বাচোয়া এক্স্যাক্টলি কী জন্য সিদ্ধার্থের পিছু করেছিল সেটা তার পরবর্তী দিন তারা জানতে পারে। কারণ পরবর্তী সকাল হতেই সিদ্ধার্থ একটি পত্রিকা নিয়ে গৌরবদের কাছে আসে এবং দেখায় গতকাল রাতে তাদের যে ট্রিপ প্ল্যান ছিল, মানে যে বাসে করে তাদের যাওয়ার কথা ছিল, ওই বাসটি অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। তার মানে গতকাল যদি তারাও সেই বাসে থাকতো তাহলে হয়তোবা তাদের সাথে একই ঘটনা ঘটত। আর এর দ্বারা তারা স্পষ্ট বুঝতে পারে বাচোয়া তাদেরকে বাঁচিয়েছে। কিন্তু গৌরবের কথা, বাচোয়া তোমাদের বাঁচাতে নয়, তোমাদের জীবন ঝুঁকিতে আছে সেটা জানাতে এসেছিল। সাথে গৌরব এটাও বুঝতে পারে বাচোয়া শুধুমাত্র নিরাজ, বিবেক এবং সিদ্ধার্থের সামনে দেখা দিয়েছে, গৌরবরা কিন্তু দেখেনি। তার মানে বাচোয়া তাদেরকে দেখা দেয় যাদের জীবন ঝুঁকিতে থাকে। আর এখান থেকে সিন চলে যায় 7 মাস আগে, যে রাতে গৌরব নিহারিকাকে তার বাড়ির সামনে নিচে বাচোয়াকে দেখিয়েছিল। নিহারিকা গৌরবকে ভিতরে নিয়ে আসার পর গৌরব নিহারিকাকেও বলে বাচোয়া শুধুমাত্র তার সামনে আসে যার জীবন ঝুঁকিতে আছে। তার মানে গৌরবের জীবনও কোনো ঝুঁকি আছে। এই জন্য বাচোয়াকে শুধুমাত্র গৌরবই দেখতে পাচ্ছে। আর এটা শোনার পর নিহারিকা জানতে চায়, তোমার কি মনে হয় কেউ তোমার ক্ষতি করতে পারে? গৌরব কোনো কথার উত্তর দিতে পারছিল না, যে জন্য নিহারিকা তাকে সাহস দেয়, তুমি ভয় পেও না, তোমার কিছুই হবে না। এই ঘটনাগুলো গৌরব শুধুমাত্র নিহারিকা নয়, আইপিএস টিমের সাথে শেয়ার করেছিল। তো সিন আবার প্রেজেন্টে, যেখানে আইরিন বাচোয়ার ওই কেসের বিষয়ে জানতে পেরে সিদ্ধার্থের কাছে জানতে চাচ্ছিল যে তুমি তো একসময় ভিকটিম ছিলে, তুমি কিভাবে এই টিমের সদস্য হলে? যেখানে সিদ্ধার্থ তার পুরো গল্পটা খুলে বলে যে ওই ঘটনার পর সিদ্ধার্থ তার ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে আইপিএস টিমের সাথে জয়েন করেছিল। যদিও আইপিএস টিমের আর্থিক অবস্থা খুবই খারাপ চলছিল আর এখানে তেমন কোনো ভবিষ্যৎ নেই, তারপর সিদ্ধার্থ কেরিয়ার হিসেবে এটাই বেছে নিয়েছিল। আর এরপর তারা সবাই মিলে দেশের বিভিন্ন জায়গার অনেক হন্টেড জায়গা ভিজিট করেছে, সেখানে কেসগুলো সমাধান করার চেষ্টা করেছে। তাদের কাছে যে সকল কেসগুলো আসছিল সেখান থেকে খুব বেশি অর্থ আসছিল না, কারণ বেশিরভাগ কেসই তারা মানুষকে সহযোগিতার জন্য সলভ করছিল। থাকার জন্য এখানে যে বাসাটা ভাড়া নিয়েছিল সেটা গৌরবের বাবার পরিচিত হয় কম টাকায় নিতে পারলেও মাস শেষে তারা ভাড়াটা ঠিকমতো পরিশোধ করতে পারছিল না, যে জন্য মেঘাও একসময় চিন্তা করছিল আমাদের হয়তোবা অস্তিত্ব থাকবে না, এভাবে আর কতদিন। ঠিক সেই সময় রাজ পুরাতন একটি কবরস্থানের একটি আর্টিকেল দেখায়, যে কবরস্থান সম্পর্কে মানুষ বলাবলি করে রোজ রাতে ওই কবরস্থানে কোনো ইংরেজদের আত্মা ঘোরাফেরা করে। গৌরবদেরও হাতে তেমন কোনো কেস ছিল না, তাই গৌরবরা ওই কবরস্থানে ভিজিট করতে চাচ্ছিল। সিদ্ধার্থ তখন গৌরবকে বলে, আমরা কাজ করতে পারি, আমরা তো আমাদের এই কেসগুলোর মার্কেটিং করতে পারি, তাহলে আমাদের কাছে বেশি কেস আসবে আর আমরা সেখান থেকে আর্থিক সহযোগিতা পাবো। আর ওই সময় এই মার্কেটিং করার জন্য সিদ্ধার্থ আইরিনের সাথে দেখা করেছিল, কারণ আইরিন তখন অনেক বড় একটি চ্যানেলের হয়ে কাজ করে। তবে আইরিন সিদ্ধার্থের এইসব আইডিয়া দেখে বুঝতে পারছিল না এই সব কিছু তাদের কী কাজে আসবে। সিদ্ধার্থ তখন বলে যে আপনারা কাজ করতে পারেন, আমরা যে ইনভেস্টিগেশন করি সেগুলো ফিল্ম করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। কিন্তু আইরিন এইসব ভূতপ্রেত নিয়ে কখনোই বিশ্বাস করতো না, যে জন্য এগুলো নিয়ে সে লেখালেখিও করতে চাচ্ছিল না। তবে আইরিনের সহযোগী ছিল সোহানি। সোহানির মধ্যে এগুলো নিয়ে আগে থেকে একটা ইন্টারেস্ট ছিল, সোহানিও ফ্রি ছিল, তাই সোহানি নিজেই এগুলো নিয়ে কাজ করতে চায়। আর এরপরে গৌরবরা কবরস্থান কর্তৃপক্ষের সকল প্রকার পারমিশন নিয়ে ওই কবরস্থানে চলে যায়। সেখানে তারা কবরস্থানের এক গার্ডের সাথে কথা বলে
সে চেনার লোকজন তো কত কথাই বলে, আর যে আত্মার কথা বলে সে আত্মাকে মাঝে মধ্যে আমি দেখেছি। সেও আমার কোনো ক্ষতি করে না, আমিও তার কোনো কাজে ইন্টারফেয়ার করি না। তার কথায় গৌরবরা এটাও জানতে পারে এখানে কোনো এক ইংরেজ নারীর আত্মা ঘোরাফেরা করে, কারণ এই কবরস্থানটা অনেক পুরাতন। ইংরেজদের আমলের অনেককে এখানে কবর দেওয়া হয়েছিল, তাই ওই আত্মাটা তাদের মধ্যে কারোর হবে। এরপর গৌরবরা সুবিধাজনক একটি জায়গা দেখে তাদের সকল প্রকার ইকুইপমেন্ট সেট আপ করে, কিন্তু তারা যেটা ধারণা করেছিল তার ধারে কাছেও নেই। 2 দিন অপেক্ষা করার পরও তারা সেখানে কিছুই খুঁজে পাচ্ছিল না। তবে অবশেষে 3য় দিন তারা এমন কিছু দেখা পায় যা তারা কল্পনা করেনি। হঠাৎ করে এক নারীর কান্নার আওয়াজ ভেসে আসে। সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। গৌরব ওই শব্দটিকে ফলো করে এগিয়ে যেতে দেখে গাছের আড়ালে ওই ইংরেজ নারীর আত্মা দাঁড়িয়ে আছে। গৌরব ওই স্পিরিটের উদ্দেশ্যে বলে, আমার নাম গৌরব তিওয়ারি, আমি এখানে আপনাকে সাহায্য করতে এসেছি। যদি আপনি আমাদের কিছু বলতে চান বলতে পারেন। বলা মাত্রই ওই স্পিরিটটা গৌরবের একদম পাশে এসে দাঁড়ায়। এমনকি ওই স্পিরিটটা আচমকা গৌরবের মধ্যে প্রবেশ করে। তবে কিছুক্ষণ পরে আবার বের হয়ে যেতে গৌরব সাথে সাথে সবাইকে সেখান থেকে নিয়ে আসে। গৌরব সবাইকে বলে, এখন এখান থেকে চলে যেতে হবে, আর আজকের পর থেকে কেউ এখানে আসবে না। গৌরবের জীবনে যত কেস গৌরব নিয়েছিল সব কেসই সে সমাধান করেছে, কিন্তু গৌরবের জীবনের ওই একটি মাত্র কেস ছিল যেটা গৌরবের অর্ধেক রেখে চলে আসতে হয়েছিল। কারণ ওই ঘটনার পর গৌরব কখনোই কাউকে সেন্ট পিটার কবরস্থানে যেতে দেয়নি। কিন্তু এক্স্যাক্টলি কী ঘটেছিল ওই দিন বা কী জন্য হয়েছিল গৌরব কারোর সাথে কখনো শেয়ার করেনি। আইরিন জানতে চায় গৌরবের কিসের ভয় ছিল। মেঘার কথা, গৌরব কখনো কিছু নিয়ে ভয় পেত না। ঠিক তখনই রাজ বলে ওঠে, আমি ওই দিন গৌরবের চোখে মুখে কিছু একটা ভয় দেখতে পেয়েছিলাম, যেটা আমি আগে কখনো দেখিনি। মেঘার কথা, যদি ও ভয় পেয়ে থাকে তাহলে সেটা ওই আত্মার জন্য নয়, সেটা ওর বা আমাদের বোঝার বাইরের হওয়ায় ভয় পেতে পারে। আর এটাও আন্দাজ করে কিছু করেনি, এটাও নলেজ ছিল। এরপর আইরিন আবারও সবার কাছে জানতে চায় 7 জুলাই আসলে গৌরবের সাথে বাথরুমের মধ্যে কি হয়েছিল। তোমাদের কি মনে হয় গৌরবকে কি কোনো আত্মা খুন করেছে? সিদ্ধার্থ বলছিল, আমি শিওর না। কিন্তু রাজ বলে, আমার মনে হয় কোনো আত্মাই ছিল, কিন্তু সেটা কবরস্থানের আত্মা না অন্য কোনো আত্মা তা আমি বলতে পারবো না। কিন্তু মেঘা এই ব্যাপারে কোনো কথাই বলতে চাচ্ছিল না। মেঘার কথা, কারণ আমি এটা জানতে চাই না। আর তুমি এখন এটা বুঝতে পারছো না কেন? মেঘা মূলত কোনো একটি বিষয় নিয়ে খুব ভয় পাচ্ছিল, যে জন্য মেঘা আইনের উপর রাগ করে সেখান থেকে উঠে যায়। আর এরপরে আমাদের দেখানো হয় কবরস্থানে ওই দিন ওই আত্মাটা যখন গৌরবকে প্রসেস করেছিল তখন সে বলেছিল ও তোকে ছাড়বে না। মেঘা এটা স্পষ্ট শুনতে পেয়েছিল, কিন্তু মেঘা এটা গোপন করে গেছে, কারোর সাথে শেয়ার করেনি। তার মানে গৌরবকে কোনো আত্মা খুন করতে পারে সেটা মেঘা আগে থেকে জানত। তবে কোন আত্মাটা গৌরবকে খুন করেছে মেঘা তা জানে না। সিন চলার পরবর্তী দিন, গতকালের ঘটনার জন্য আইরিন সিদ্ধার্থের সাথে অন্য একটি রেস্টুরেন্টে দেখা করে, যেখানে সিদ্ধার্থ আইরিনকে মেঘার বিষয় বলে যে মেঘাই ছিল আইপিসির প্রথম সদস্য। গৌরবের সাথে প্রথম থেকে সে অনেকগুলো কেস সলভ করেছে, আর সবাই যেমনটা মনে করে যে গৌরবের মৃত্যুটা হয়েছে প্যারানর্মাল অ্যাক্টিভিটির কারণে, আর মেঘাও তো শুরু থেকে এগুলোই করে আসছিল। তাই আমাদের সাথে বা ওর সাথেও যে এমন কিছু হবে না তার গ্যারান্টি কি? এই ভয়টাই মূলত ওর মধ্যে কাজ করছে, আর এটা হওয়া একদমই স্বাভাবিক। তবে আইরিন যে গৌরবের উপর বইটি লিখতে চাচ্ছে, এখানে সিদ্ধার্থের একটু সন্দেহ হচ্ছে যে শুধুমাত্র গৌরবের সত্যিটা সবার সামনে তুলে ধরার জন্যই আইরিন হয়তো এই বইটা লিখতে চাচ্ছে না, এর পিছে অন্য কোনো উদ্দেশ্য আছে। তখন আইরিন সত্যিটা খুলে বলে যে ওই দিন বিচের পারে সে যে মেয়েটির সাথে দেখা করেছিল তার নাম শর্মিলা, আর শর্মিলার ভাই মনীষের সাথে আইরিনের রিলেশন ছিল। তবে রিলেশনশিপের এক সময় তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যায়। যেমন মনীষ ওই সময় খুব বেশি অ্যাগ্রেসিভ ছিল, বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে ঝামেলা তৈরি হতো। আইরিনও নিজের কাজে ফোকাস করতে মনীষের থেকে একটু দূরত্ব তৈরি করে নিয়েছিল। আইরিনের ধারণা এই সব কিছুর কারণে মনীষ হয়তোবা এটা মেনে নিতে না পেরে আত্মহনন করার সিদ্ধান্ত নিয়েছিল। আর মনীষের মৃত্যুর পর থেকে মনীষের বোন শর্মিলা আইরিনকে তার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী করে আসছে, কারণ মনীষ নিজে শর্মিলার স্বপ্নে এসে এগুলো বলছে। তবে আইরিনের কথা আমি এতদিন এটা বিশ্বাস করতাম না, কিন্তু এখন মনীষ আমার নিজের স্বপ্নে আসতে শুরু করেছে। আর এই জন্যই মূলত আইরিন গৌরবের স্টোরি নিয়ে কাজ করছে, কারণ যেটা সে বিশ্বাস করতো না সেটা তার নিজের সাথেই ঘটছে। তো আইরিনের থেকে সবকিছু শোনার পর সিদ্ধার্থ আইরিনকে বলে, শর্মিলা আর তোমার মাধ্যমে আমরা মনীষের আত্মাটাকে ডেকে ওর সাথে কমিউনিকেট করতে পারি, যেটা আইরিন কখনোই করবে না। এখান থেকে সিন চলে যায় এপ্রিল 2010, ওয়াইটিভি অফিস, মুম্বাই। ওই সময় ওয়াইটিভি এশিয়ার মধ্যে সবথেকে বড় ইউথ প্ল্যাটফর্ম। তারা একটি হরর রিয়েলিটি শোর কাজ করতে চাচ্ছিল, কিন্তু তারা যে সকল কন্টেন্ট তৈরি করছিল তাদের নিজেদেরই পছন্দ হচ্ছিল না। ওই সময় তাদের মধ্যে এক টিমমেট গৌরব তিওয়ারির কথা বলে, সাথে গৌরবের বেশ কিছু ভিডিও দেখায় যেগুলো সোহানি তাদের ইউটিউব চ্যানেল আপলোড করেছিল। আর ওই ভিডিওগুলো দেখে
তারা সিদ্ধান্ত নেয় তারা গৌরবকে দিয়েই তার রিয়েলিটি শো তৈরি করবে। এই জন্য তারা গৌরবের সাথে কন্ট্যাক্ট করে। কিন্তু গৌরবের কথা, গৌরব ফেমের জন্য এগুলো করছে না, বা এগুলো থেকে টাকা উপার্জন করা গৌরবের কোনো উদ্দেশ্য নয়। তারা যত অফারই দিক না কেন, গৌরব তাদের সাথে এই বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছিল না। অবশ্য এই অফারটি রিফিউজ করার কারণে মেঘা গৌরবকে বোঝানোর চেষ্টা করছিল, এত বড় একটা ইউথ প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে অফার করার পর আমরা ডিনাই করে দিলাম। আমাদের তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, এমনিতে আমরা আমাদের রেন্ট পর্যন্ত দিতে পারছি না। কিন্তু গৌরব মেধাকে বোঝায়, আমরা এসব শুধুমাত্র টাকার জন্য করছি না, আমরা মানুষের উপকার করছি, হোক সে এই দুনিয়ার বা ওই দুনিয়ার। ওই দিনই গৌরব ফ্লাইট নিয়ে দিল্লিতে তার নিজের বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে দেখে গৌরবের বাবার এক বন্ধু তার ওয়াইফকে নিয়ে তাদের বাড়িতে এসে কথা বলছে। গৌরব তখন তাদের কথা এটাও জানতে পারে, গৌরবের বাবার বন্ধুর মেয়ে রিসেন্টলি একটি টিভি অ্যাডে কাজ করেছে, আর সেটা নিয়ে তারা অনেক গর্বিত। গৌরবও লক্ষ্য করে যে অ্যাডটির কথা যারা বলছে সেই অ্যাডের মূল লিড নয়, সাইড রোলে কাজ করেছে। তাতেই তারা এত খুশি বা এত গর্ব নিয়ে কথা বলছে। সাথে তারা গৌরবের বিষয়ে গৌরবের বাবার কাছে জানতে চাচ্ছিল ও এখন কি করছে। যদিও গৌরবের বাবা তার ছেলের কাজের বিষয়টি গর্ব সহকারেই বলছিল, কিন্তু তারপর তারা বলছিল এটা কোনো কাজ, অন্তত ভবিষ্যতের জন্য কিছু তো একটা করতে হবে। তাদের এই সকল কথা শুনে গৌরবও বুঝতে পারে যতক্ষণ পর্যন্ত সে ফেমাস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ তার এই কাজটাকে একদমই মূল্যায়ন করবে না। গৌরব ডিসিশন নেয় সে ওয়াইটিভির হয়ে কাজ করবে। তবে ওয়াইটিভির সাথে কথা বলে সে দুটি শর্ত দেয়। প্রথম শর্ত হচ্ছে শুটিং সেটে যা কিছু হবে সব কিছু গৌরবের কথা মতো হবে। আর দ্বিতীয়ত, সেখানে অতিরঞ্জিত বা কোনো নাটকীয়তা থাকবে না, একদম রিয়েল যা হবে সেটাই দেখানো হবে। চ্যানেলের রেটিংসের জন্য এমন কিছু করা যাবে না যার জন্য আইপিএস টিমের বদনাম হতে পারে বা মানুষ এটা নিয়ে হাসাহাসি করতে পারে। কারণ গৌরবের ফিলোসফি ছিল ভালো কিছু করলে তার মূল্য অবশ্যই পাওয়া যাবে। তো ওয়াইটিভি কর্তৃপক্ষ গৌরবের এই প্রপোজালে রাজি হয়ে যায়। আর এরপরই তারা মুম্বাইয়ের একটি হন্টেড হাউসে তাদের প্রথম শো অর্গানাইজ করে। এই রিয়েলিটি শোর জন্য তারা 3 জন মডেল নির্বাচন করে। 3 জনের মধ্যে যে সাকসেসফুলি সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারবে সে পুরস্কার হিসেবে 5 লক্ষ টাকা পাবে। এই 3 জন পার্টিসিপেন্ট হচ্ছে ক্রিসেন্ট, তারা এবং মেহেক। শো শুরু হওয়ার প্রথমেই 3 জন পার্টিসিপেন্টকে এই মেহতা হাউসের ইতিহাস এবং সব রুলস জানিয়ে দেওয়া হয়, যেখানে সিদ্ধার্থ জানায় এই মেহতা হাউসে আজ থেকে 30 বছর আগে এক ম্যাসিভ ফায়ারে একই পরিবারের 15 জন সদস্য মারা গিয়েছিল। লোকজন বলাবলি করে এখানে যে বিল্ডার্স ছিল সে প্রপার্টির জন্যই নিজে হয়তো বা আগুন দিয়ে ওদেরকে খুন করেছিল। আর এই জন্য ওই মেহতা ফ্যামিলির 15 জনের স্পিরিট আজ পর্যন্ত এই বাড়িতে কাউকে প্রবেশ করতে দেয়নি। স্থানীয় লোকজন অনেক কিছু দেখার কথা বলেছে, তবে তার কোনো ভিডিও বা ফটোগ্রাফিক কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এরপর গৌরব 3 জন পার্টিসিপেন্টকে তাদের টাস্ক সম্পর্কে বলে যে ঠিক 12টা বাজতে 3 জনকেই এই বাড়ির মিডিল পয়েন্টে গিয়ে দাঁড়াতে হবে। ভিতরে একটি 4 পায়া থাকবে, মানে যেটাকে চকি বলা হয়, তার নিচে থাকবে একটি শাবল। সেই শাবল দিয়ে সিঁড়ির নিচে থেকে একটি মেটাল বক্স বের করতে হবে যার মধ্যে 3টি চিরকুট থাকবে। ওই চিরকুটের মধ্যে 3 জনের আলাদা আলাদা টাস্ক লেখা থাকবে। এরপর 3 জন পার্টিসিপেন্টকে এয়ারপিসেস এবং নাইট ভিশন বডি ক্যাম দিয়ে দেওয়া হয়, যাতে তারা যেটা দেখবে আর তাদের আশেপাশে যা কিছু ঘটবে সব কিছু কন্ট্রোল রুম থেকে অবজার্ভ করা যায়। সাথে এই ম্যানশনের প্রত্যেকটি কোনায় কোনায় নাইট ভিশন ক্যামেরাও সেট করে রাখা হচ্ছে, যাতে ভিতরে কখন কি হয় সব কিছু বাইরে থেকে দেখা যায়। এরপর রাত ঠিক 12টা বাজতেই তাদের টাস্ক শুরু হয়ে যায়। আর প্রথম টাস্কে 3 জন খুব সুন্দরভাবে কমপ্লিট করে সিঁড়ির নিচের ওই বক্সটি বের করে ফেলে, যেখানে 3 জনের জন্য 3টি চিরকুটে আলাদা আলাদা ইনস্ট্রাকশন লেখা রয়েছে। মানে এখান থেকে 3 জনকেই 3 দিকে যেতে হবে, যার যার টাস্ক তাকেই পূরণ করতে হবে। ক্রিসেনের জন্য যে টাস্ক দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বাদিক দিয়ে ম্যানশনের কিচেন এরিয়াতে গিয়ে সেখানে থাকা কিছু কাঠের টুকরোতে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালাতে হবে। তার আগে যে টাস্ক দেওয়া হচ্ছে তাকে টেরেসে যেতে হবে আর সেখানে থাকা কাপড়গুলো গুছিয়ে আনতে হবে। সর্বশেষ মেহেকের টাস্ক হচ্ছে ম্যানশনের একদম গভীরে মানে পিছের অংশে যেতে হবে। সেখানে থাকা একটি পেইন্টের বালতি পাবে, সেটা দিয়ে দেয়ালে একটি সার্কেল তৈরি করতে হবে। যেহেতু প্রত্যেককে এখন থেকে যার যার টাস্ক নিজে নিজে পূরণ করতে হবে, এই ব্যাপারটি নিয়ে সবাই একটু ভয় পাচ্ছিল। গৌরব তাদেরকে সুন্দর করে বলে দেয় কখনো কোনো টাস্কে যদি কারো কোনো প্রবলেম মনে হয় সাথে সাথে তারা লোক পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে, তো ভয় পাওয়ার কোনো কারণই নেই। গৌরবের কথা তোমাদের সেফটি আমার কাছে সবার আগে। এরপর যার যার মতো টাস্ক পূরণ করতে এক একজন এক এক দিকে চলে যায়। অন্যদিকে রাজকে দেখা যায় তাদের পৌঁছানোর আগেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুরো বাড়িটি তল্লাশি করছিল যে কোথাও আদৌ কোনো আত্মার উপস্থিতি আছে কিনা। আর এভাবে খুঁজতে খুঁজতে রাজ বাড়ির 2য় তলার পিছের দিকে একটি রুমে গিয়ে দেখে তার মিটার ব্লিঙ্ক করছে। সাথে সাথে সে গৌরবকে বিষয়টি জানিয়ে দেয়, তার মানে এখানে কিছু একটা আছে। আর রাজ এটাও বলে যে জিনিসটা এখানে আছে আমাদের এখানে আসাটা সে পছন্দ করছে না।
আবার এর মধ্যে লক্ষ্য করা যায় তারা যে টর্চ নিয়ে যাচ্ছিল হঠাৎ করে তারা টর্চ কাজ করছে না, অথচ কর্তৃপক্ষ বলছে তারা ব্যাটারি ফুল করে দিয়েছে। গৌরব তখন তাদের বোঝায় স্পিরিট সবসময় ব্যাটারি ড্রেন করে ফেলে। সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে হঠাৎ করেই একজন পার্টিসিপেন্ট যখন উপরের দিকে যাচ্ছিল ঠিক তখনই সে কিছু একটা দেখতে পায়। গৌরব লক্ষ্য করে এ তো মানুষ। ওয়াইটিভির কর্তৃপক্ষ তখন স্বীকার করে শোটা আরও ইন্টারেস্টিং এবং ভয়ানক করে তুলতে পার্টিসিপেন্টকে ভয় দেখাতে তারা প্ল্যান করে এটা করেছে। এমনকি আরও কয়েকটি জায়গায় এমন প্ল্যান করে রেখেছে। গৌরবের কথা আমি আগেই বলেছি, এখানে যা কিছু হবে আমার কথা মতো হবে, অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। যে জন্য গৌরব নিষেধ করায় তাদের পরবর্তী প্ল্যানগুলো তারা ক্যান্সেল করে দেয়। এদিকে ক্রিসেন্ট ম্যানশনের পিছনে যে কিচেন এরিয়া আছে সেখানে পৌঁছে যায়, আর সেখানে থাকা লাকড়িতে কেরোসিন তেল ঢেলে যখনই সে আগুন জ্বালাতে যাবে কিছুতে আগুন ধরছিল না। এতে করে ক্রিসেন্ট খুব ভয় পেয়ে যাচ্ছিল। গৌরব বুঝতে পারে এখানে কোনো একটা কিছু আছে। অবশ্য ওয়াইটিভি কর্তৃপক্ষ স্বীকার করে তারা কেরোসিনের মধ্যে অধিক পরিমাণে পানি মিশিয়ে দিয়েছে, এই জন্য আগুন ধরছে না। তবে ক্রিসেন্ট আশেপাশে খুঁজে একটি কাগজ বের করে ওই কাগজে আগুন দিয়ে তারপর আগুন ধরানোর চেষ্টা করছিল, কিন্তু ওই কাগজেও কিছুতে আগুন ধরছে না। এটা অবশ্য কর্তৃপক্ষের কোনো চাল না, তাদের কথা ওই কাগজে আমরা কিছু করিনি। আর এরপরে আশ্চর্যজনক ঘটনাটি ঘটে। ক্রিসেন্ট আগুন না দিতেও ওই লাকড়িগুলোতে অটোমেটিক আগুন চলে যায়। এমনকি ক্রিসেন্টের হাতে যে টর্চ ছিল সেটাও একসময় বন্ধ হয়ে যায়। ক্রিসেন্ট তো তখন সাহায্যের জন্য চিৎকার করছে। গৌরবও বুঝতে পারে সেখানে কিছু একটা নিশ্চয় আছে, তাই গৌরব সিদ্ধার্থকে দ্রুত ক্রিসেন্টের কাছে গিয়ে ক্রিসেন্টকে উদ্ধার করতে বলে। তো 3 জন পার্টিসিপেন্টের মধ্যে একজন ফেল করলো, এখন বাকি আছে 2 জন। একজন বাড়ির পিছের দিকে আর একজন টেরেসে। এখন দেখা যাক এই 2 জনের মধ্যে কে জিততে পারে। এদিকে মেহেক বাড়ির পিছের দিকে চলে গিয়েছে, সে টেরেসে উঠছিল। তখনই পিছের থেকে কিছু একটা শব্দ হয়, মনে হচ্ছিল কেউ একজন দৌড়ে যাচ্ছে। মেহেক এই বিষয়টি নিয়ে ভয় পাচ্ছিল। গৌরব তাকে বোঝায় এটা তোমার পায়ের শব্দ, ভয়ের কোনো কারণ নেই, আটকা জায়গার ভিতর দিয়ে হাঁটাচলা করছো এই জন্যই হয়তো বা ইকো হচ্ছে। কিন্তু গৌরব যতই মেহেককে বোঝানোর চেষ্টা করুক না কেন, গৌরব বুঝতে পারছে এটা কোনো ইকো নয়, কিছু একটা সেখানে নিশ্চয় আছে। আবার এদিকে তারা ওই পেইন্টের বাকেট পেয়ে যখনই গ্লাসের মধ্যে সার্কেল বানাতে যাবে হঠাৎ করে লক্ষ্য করে সেখানে অলরেডি সার্কেল বানানো, কিন্তু কর্তৃপক্ষের কেউই এই কাজটা করেনি। তার মানে সেখানেও কোনো একটা গণ্ডগোল নিশ্চয় আছে, আর তারা হাতটাও কিছু একটা আটকে রেখেছে। সাথে সাথে গৌরব আইপিএস টিমের সকল সদস্যদেরকে ওদের 3 জনের কাছে পৌঁছে 3 জনকে উদ্ধার করতে বলে। কিন্তু গৌরব ধারণা করছিল এই সব কিছু হয়তো বা কর্তৃপক্ষ ওদের ভয় দেখাতে করছে, যে জন্য গৌরব একসময় পুরো শোটা বন্ধ করে দিতে চাচ্ছিল। গৌরবের কথা, শোর থেকে আমার ওদের সেফটি আগে। আর গৌরব যেহেতু কিছু একটা উপস্থিতি উপলব্ধি করতে পারছে, গৌরবের কথা সুপারন্যাচুরাল পাওয়ারের সাথে কোনোভাবে কোনো মেস করা যাবে না। বাকি 2 জনকে উদ্ধার করা গেলেও বাকি ছিল মেহেক। যদিও মেহেক কোনো সাহায্য চাইছে না, তারপরও গৌরব মেহেককে বেঁধে নিয়ে আসার জন্য তাদের টিমের সদস্যকে পাঠিয়ে দেয়। কিন্তু ওয়ারলেসের কথাগুলো মেহেক ঠিকমতো শুনতে পাচ্ছে না। মেহেক তখন লক্ষ্য করে তাকে ভয় দেখানোর জন্য ওয়াইটিভির যে স্টাফকে সেখানে সেট আপ করে রাখা হয়েছিল যার নাম ময়ূক, সেই ময়ূক তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মেহেক ধারণা করে ময়ূককে হয়তোবা তাকে উদ্ধার করার জন্য পাঠানো হয়েছে, তাই মেহেক ওই ময়ূককে ফলো করতে শুরু করে। কিন্তু ময়ূকের আচরণে স্পষ্টই বোঝা যাচ্ছিল এই টিমের কোনো সদস্য নয়, কারণ ময়ূক বাইরের দিকে না এসে মেহেককে একদম গভীরের দিকে নিয়ে যাচ্ছে। মেহেকও বিষয়টা বুঝতে না পেরে ভয়ে ভয়ে ময়ূককে ফলো করতে করতে ম্যানশনের একদম গভীরে নিচের একটি ঘরের মধ্যে চলে যায়। গৌরবও মেহেকের সাথে কোনো যোগাযোগ স্থাপন করতে না পেরে একসময় ম্যানশনের মধ্যে প্রবেশ করে, আর ভিতরে ওই রুমের মধ্যে গিয়ে দেখে ধুতি পরিহিত খালি গায়ে বৃদ্ধ ব্যক্তির মতো অবয়ব কিছু একটা দাঁড়িয়ে আছে। শরীরের চামড়াগুলো একদম হাড়ের সাথে লেগে আছে। গৌরবরা দেখেই বুঝতে পারে এ কোনো মানুষ নয়, টিমের অন্য সদস্যরা চলে এসেছে। গৌরব তখন ওই স্পিরিটের উদ্দেশ্য করে বলে, এই মেয়েটিকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, আর আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আপনাদের ডিস্টার্ব করতে কেউ ওখানে আসবে না। বলা মাত্রই ওই স্পিরিটটি উধাও হয়ে যায়। আর গৌরবের এই শোটা এত পরিমাণে হিট হয় যেটা সকল রেকর্ড ব্রেক করে ফেলে। পুরো দেশ এখন গৌরবের সম্পর্কে জানে, তারা গৌরবের শো দেখছে, শো সম্পর্কে জানছে এবং গৌরবের এই আইপিএস সম্পর্কে জানতে পারছে। বিভিন্ন টিভি চ্যানেলে গৌরবের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। যেই বাবা একসময় গৌরবকে এসব করতে নিষেধ করেছিল বা নাটবল্টুর ফ্যাক্টরিতে পাঠিয়েছিল, সেও এখন ভাবছে তার ছেলের মধ্যে কিছু একটা আছে। তো সিন চলে আসে প্রেজেন্টে। আইরিন গৌরবের ওই প্রথম শোর ভিডিওগুলো দেখছিল। আইরিন সবকিছু পর্যালোচনা করে এখনো পর্যন্ত বুঝতে পারছে না গৌরবকে আসলে কে খুন করতে পারে। তা আইরিন তার ল্যাপটপের মধ্যে সে নোট করে রাখে, যেটা সবসময় সে করে। ঠিক তখনই আইরিনের দরজাকে নক করলে আইরিন চেক করতে চলে যায়। আর ফিরে এসে আইরিন ল্যাপটপে তাকাতে যেটা দেখতে পায়, দেখা মাত্রই আইরিন ভয়ে কাঁপতে শুরু করে। আইরিন সাথে সাথে আইপিএস টিমকে ডাকে
আর পরবর্তী দিন সকালেই মেঘারা সেখানে গিয়ে দেখে আইরিন যেখানে লিখেছিল হু কিল্ড গৌরব তিওয়ারি, নিচে লেখা রয়েছে আই নো হু কিল্ড গৌরব তিওয়ারি। আর এই লেখাটা আইরিন নিচে লেখেনি। মেঘার কথা তুমি বোঝানোর চেষ্টা করছো কেউ ওটা লিখে দিয়ে গেছে। মেঘার কথা তুমি গৌরবকে নিয়ে চিন্তা করছো, গৌরবকে নিয়ে লিখছো, এই সব কিছু তোমার মাইন্ডের মধ্যে রয়েছে, সেখান থেকে তোমার ভুল হতে পারে। কিন্তু আইরিনের কথা কখনোই নয়। স্বপ্ন আর রিয়েলিটির মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমি স্পষ্ট বুঝতে পারি। আমি এতটুকু জানি এটা আমি লিখিনি, আর কে লিখেছে সেটাও আমি জানি না। আবার ঘরের কোনায় কোনায় খুঁজেও কোনো কিছুর উপস্থিতি অনুভব করা যাচ্ছিল না। রাজ তখন ল্যাপটপের মধ্যে টাইপ করে হু, মানে রাজ জানতে চাইছে কে। রাজের ধারণা হয়তোবা এমনটা লিখলে অ্যান্সার আসতে পারে, কিন্তু তার কোনো পসিবিলিটি নেই। আবার সিদ্ধার্থ বলছিল আমরা কাজ করতে পারি, পুরো ঘরের মধ্যে নাইট ভিশন ক্যামেরা এবং মোশন সেন্সর ক্যামেরা লাগাতে পারি, যাতে ঘরের মধ্যে কোনো অ্যাক্টিভিটি হলে আমরা বুঝতে পারি। আইরিনের কথা যা করা করো, আমি এখানে এক মুহূর্তে থাকতে পারবো না, আমি আমার কাজিনের বাসায় চলে যাচ্ছি। সিদ্ধার্থ তখনও বলছিল না জানলে মানবে কিভাবে। আইরিনের কথা এখন তো জেনে গেছি, এখন আর আমাকে দিয়ে সব হবে না বলে আইরিন তার কাজিনের বাসায় শিফট করে। আইরিন শর্মিলার সাথে দেখা করে শর্মিলাকে এই বিষয়টি জানায় যে আমার ল্যাপটপে এই লেখাটি কে লিখেছে আমি নিজেও জানি না। তবে শর্মিলা গৌরবের কথা শুনে বলে গৌরবের বিষয়ে সে আগেও শুনেছে। এমনকি মনীষও গৌরবের সাথে একবার দেখা করে মনীষের ইউটিউব চ্যানেলের জন্য গৌরবের একটি ইন্টারভিউ নিয়েছিল। তবে ইন্টারভিউটি অসম্পূর্ণ থাকায় এই বিষয়ে ও কারোর সাথে শেয়ার করেনি, এজন্য অনলাইনে কোথাও নেই। তবে শর্মিলা ধারণা করে মনীষের কম্পিউটার হার্ড ড্রাইভের মধ্যে হয়তোবা থাকতে পারে। শর্মিলা খুঁজে মনীষের সেই পডকাস্টের ভিডিওটি পেয়ে যায়, যে ভিডিওতে মনীষ গৌরবকে বিভিন্ন প্রশ্ন করছিল, কিন্তু গৌরবকে কেন যেন একটু ভীত মনে হচ্ছিল। আর এই ভয়ের কথা জানতে চাইলে গৌরব তখন মনীষকে বলেছিল তুমি যদি জানতে পারো তুমি এবং তোমার আপনজনেরা বা তোমার আশেপাশে যারা আছে তারা মারা যাবে, তখন কি তুমি ভয় পাবে না? মনীষ তখন গৌরবের সেই ফিলোসফির কথা বলে যে আপনি তো বলেন নলেজ ক্যান্সেল ফিয়ার। গৌরব তখন বলে সেটা আমি আগে বিশ্বাস করতাম, কিন্তু এখন না, এখন আমি মনে করি নলেজ ক্রিয়েটস ফিয়ার। যত জানবে ততই তুমি ভয় পাবে। আর ওই পডকাস্টের ভিডিও দেখে মেঘারাও এখন বুঝতে পারছে না গৌরবের সাথে কি এমন হয়েছিল, গৌরব কি জিনিস নিয়ে এত ভয় পাচ্ছিল যে জন্য তার সারা জীবনের ফিলোসফি পর্যন্ত বদলে গেল। সিন চলে আসে প্রেজেন্টে, গৌরবের বাড়িতে। গৌরবের মা গৌরবের পুরাতন একটি ফটো অ্যালবাম দেখছিল। তবে অ্যালবামটি রাখতে গিয়ে সেলফ থেকে গৌরবের পুরাতন একটি ডায়েরি পড়ে যায়। আর ওই ডায়েরির মধ্যে গৌরবের মা একটি চিরকুট দেখতে পায়। দেখা মাত্রই গৌরবের মা গৌরবের বাবাকেও দেখায়। এই চিরকুটের মধ্যে লেখা রয়েছে ফ্ল্যাট 302 মুম্বাই, পাশে লেখা রয়েছে হন্টিং ফেব্রুয়ারি 2011। গৌরবের বাবা বুঝতে পারছে না এর অর্থটা কী। তবে মুম্বাইয়ের ওই ফ্ল্যাট 302-তে এক্স্যাক্টলি কী হয়েছিল সেটা জানতে এর পিছের গল্প জানতে হবে। সিন চলে যায় 2011-তে। আমাদের আশাপরী নামে একটি মেয়েকে দেখানো হয়। ইনি হচ্ছেন আশাপরীর বড় ভাই আনমোল। তারা দুজনই কলকাতা থেকে এসেছে। আনমোল এখানে বাসা নিয়ে এখানেই থাকে। আশাপরী 2 বছর যাবৎ মুম্বাইতে রয়েছে ঠিকই, কিন্তু অন্য জায়গায় থাকতো। মাত্রই সে তার দাদার কাছে শিফট করল। এরপর কথায় কথায় রাতের বেলা আশাপরী তাদের খাওয়া দাওয়া শেষ করে অতিরিক্ত খাবারগুলো ফ্রিজে রেখে কিচেন থেকে যখনই বের হতে যাবে আশাপরী কিচেনের ফ্লোরের মধ্যে কিছু দাগ দেখতে পায়। আশাপরী আনমোলের কাছে এই দাগের বিষয়ে জানতে চাচ্ছিল। আনমোল বলে আমিও জানি না কিসের দাগ, হয়তো কিছু পড়েছিল, আমিও বহুবার ওঠানোর চেষ্টা করেছি, কখনো তুলতে পারিনি। তবে আশাপরী যখনই ভালো করে দাগগুলো দেখতে যাবে ঠিক তখনই লক্ষ্য করে কালো কিছু একটা আনমোলের রুমের দিকে যাচ্ছে। আশাপরী ধারণা করে তার দাদা হয়তো বা গিয়েছে। এই জন্য আশাপরী পিছু করতে করতে আনমোলের রুমে চলে যায়, কিন্তু ঘরে গিয়ে দেখে ঘরে তো আনমোল নেই। কিছুক্ষণ পর আশাপরী বুঝতে পারে আনমোল তো অন্য ঘরের ব্যালকনিতে দেখে সিগারেট খাচ্ছিল। তাহলে এই ঘরে কে আসলো? আশা করি সাহস করে ওই রুমের মধ্যে ঢুকেই বেলকনির দিকে তাকাতেই দেখে সেখানে কালো কাপড় পরিহিত একটি মেয়ের স্পিরিট দাঁড়িয়ে আছে। আশাপরী নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। তবে হঠাৎ করে সেটা আবার উধাও হয়ে যায়। সিন চলে যায় এই ঘটনার কয়েকদিন পর। গৌরবরা তাদের নতুন বাসায় শিফট করেছে, এখনও মালামাল গোছানো হয়নি। আবার গৌরবকে আজই দিল্লিতে যেতে হবে, সেখানে একটি প্রোগ্রামে তার স্পিচ দেওয়ার কথা। ঠিক তখনই আশাপরী তাদের নম্বরে কল করে তাদের বাসার সমস্যার কথা বলে এবং দ্রুত তাদের বাড়িতে যেতে বলছিল। সিদ্ধার্থ গৌরবের সাথে বিষয়টি শেয়ার করলে গৌরবও বলছিল আমাদের ওখানে যাওয়া উচিত, কিন্তু গৌরবের যেহেতু স্পিচ দিতে দিল্লিতে যেতে হবে, ফ্লাইটও কনফার্ম, এই জন্য মেঘা বলে তুমি ওখানে চলে যাও, আমরা এই ব্যাপারটা দেখছি। তো কথা মতো সিদ্ধার্থ দিল্লিতে চলে যায় আর মেঘারা আশাপরীদের বাড়িতে। আর আশাপরীদের বাড়ির ভিতরে ঢুকেই মেঘাদের কেমন যেন একটু সন্দেহ হচ্ছিল। আশাপরী এবং আনমোল তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনার কথা মেঘার সাথে শেয়ার করে যে প্রথম আমরা এসব গুরুত্ব দেইনি, কিন্তু এখন দিন দিন সেগুলো বেড়ে যাচ্ছে। মেঘারা প্রথমে পুরো ঘরটি ঘুরে দেখতে চায়। মেঘা কিচেনের দিকটা দেখছিল, আর এদিকে সিদ্ধার্থ
বেডরুমের মধ্যে ইএমএফ অন করতেই সিগন্যাল দিতে শুরু করে। এমনকি রান্নাঘরের মধ্যে দাগগুলো দেখে মেঘা এবং সিদ্ধার্থ দুজনেরই বেশ সন্দেহ হয় যে এখানে এক্স্যাক্টলি কী করা হয়েছে। আনমোল মেঘাদেরকে এটাও জানায় প্রথম রাতে আশাবরী দেখেছিল, আর পরবর্তী রাতে আনমোল ঘরের মধ্যে পায়েলের শব্দ পেয়ে এগিয়ে যেতেই ওই মেয়ের স্পিরিটটিকে দেখতে পেয়েছিল। এমনকি যতই দিন পার হচ্ছিল ততই ওই মেয়ের স্পিরিটটিকে তারা বেশি বেশি দেখছিল। আর এর মধ্যে আশাবরী একদিন টিভি দেখার সময় হঠাৎ করে লক্ষ্য করে তার পাশে ওই স্পিরিটটি বসে আছে, যে জন্য ভয়ে আশাবরী তার কলেজ হোস্টেলে চলে যায় আর আনমোল ওই বাড়ি ছেড়ে তার বন্ধুর ফ্ল্যাটে গিয়ে ওঠে। মেঘা জানতে চায় এখানে এর আগে কে থাকতো। আনমোল বলে দর্শন নামে কোনো এক লেডি ছিল, তবে তার নম্বরে তাকে পাওয়া যাচ্ছে না। আশাবরীও বলে এখানে ওয়াচম্যান তাকে বলেছে কয়েক বছর আগে তাদের পাশের ফ্ল্যাটে এক নববধূ আত্মহরণ করেছিল। মেঘারা ধারণা করে এটা হয়তোবা ওই নববধূর আত্মা হতে পারে, তাই মেঘারা ঘরের মধ্যে ডিভাইসগুলো সেট করে ওই আত্মাকে ডাকার চেষ্টা করে। আর মেঘা যখন আত্মার সাথে কমিউনিকেট করতে চায় তখন মেঘা বুঝতে পারে এই ঘরের মধ্যে একটা আত্মা নয়, একের অধিক আত্মা রয়েছে। এমনকি মেঘার সামনে থাকা যে ডিভাইসটি ছিল সেটা বারবার বিপ করতে শুরু করে, সচরাচর যেটা করার কথা নয়। মেঘা জানতে চায় আপনি আমাদের সাথে কি চান। ঠিক তখনই সামনের দরজাটি বন্ধ হয়ে আবার খুলে যায়। মেঘা বুঝতে পারে এই ঘরে যে আত্মায় রয়েছে তাদেরকে বের হয়ে যেতে বলছে। আর এরপরই মেঘা সব থেকে বড় ভুলটি করে। মেঘা বলে দেখুন এটা আনমোলের ঘর, এখান থেকে আপনি ওকে এভাবে বের করে দিতে পারেন না। বলা মাত্র অন্য ঘরে তুমুল শব্দ হয়, আর মেঘারা গিয়ে দেখে ঘরের যত আসবাবপত্র রয়েছে সব কিছু এক জায়গায় ডাম্প করা। আর এই কাজগুলো একটা আত্মার পক্ষে কখনোই সম্ভব নয়। তার মানে এখানে একের অধিক অ্যাগ্রেসিভ আত্মা রয়েছে, যেগুলোর সাথে কমিউনিকেট করা মেঘার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই মেঘার সাথে সাথে গৌরবকে কল করে। এতক্ষণে গৌরবের প্রোগ্রামও শেষ হয়েছে। গৌরবকে পুরো বিষয়টি বলার পর গৌরব সাথে সাথে আবার মুম্বাইতে ব্যাক করে। গৌরব এসে এখানের পরিস্থিতি দেখে অনুভব করতে পারে এখানে দুইয়ের অধিক আত্মা রয়েছে। গৌরব পুরো ঘরটা ভালো করে তল্লাশি করে, ঘুরতে ঘুরতে রান্না করে ফ্লোরের সেই দাগগুলো দেখতে পায়। আবার আনমোলের রুমের মধ্যে গিয়ে গৌরব দেয়ালের দাগ দেখে বুঝতে পারে আনমোলের ঘরের মধ্যে যে বেডটি রাখা আছে সেই বেডটি আগে অন্য পজিশনে রাখা ছিল। আনমোল বলে সে যখন এই বাড়িতে এসেছে তখন থেকে বেডটি এখানে রাখা। গৌরবের বেশ সন্দেহ হয়। গৌরব বেডের নিচে উকি দিয়ে নিচে কিছু একটা দেখতে পেয়ে বেডটি সরিয়ে দেখে এই জায়গার ফ্লোরের মধ্যেও রান্নাঘরের ফ্লোরের মধ্যে একই রকম দাগ রয়েছে। আর এটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে এই বাড়ির মালিক এটা ঢাকার জন্যই বেডটা এখানে বসিয়ে রেখেছিল। গৌরব ধারণা করে এই ঘরের মধ্যে আগে যে ছিল সে হয়তো বা এখানে ব্ল্যাক ম্যাজিক করেছে। আশাবরী তখন পাশের ফ্ল্যাটের ওই ঘটনার কথা বলে, মানে ওই নববধূর আত্মহরণের ঘটনা। গৌরবের কথা ওই ঘটনার সাথে এখানের ঘটনার কী কানেকশন আছে তা আমি বলতে পারছি না, তবে এই ঘরের মধ্যে এক্স্যাক্টলি কী হয়েছে বা এখানে কারা রয়েছে সেটা বোঝার জন্য গৌরব ঘর থেকে সবাইকে বের হয়ে যেতে বলে। এমনকি গৌরবের টিমে যারা রয়েছে সবাইকে গৌরব একাই ভিতরে থাকতে চায়, কারণ গৌরব ধারণা করছে আনমোল এখানে আগে যখন থাকতো তখন কখনো এই স্পিরিটরা ওকে বিরক্ত করেনি, কিন্তু পরবর্তীতে আশাবরী আসার পর স্পিরিটরা বিরক্ত করতে শুরু করেছে। আর এখন তো এতগুলো মানুষ এই ঘরে এসেছে, গৌরবের ধারণা ওরা হয়তো বা থ্রেট ফিল করছে, এই জন্য এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তাই ওদের সাথে কমিউনিকেট করতে গৌরব একাই ঘরের মধ্যে থাকার সিদ্ধান্ত নেয়। যদিও মেঘা অনুরোধ করছিল অন্তত আমি থাকি, তারপরও গৌরব মেঘাকে পর্যন্ত বের করে দেয় এবং নিচে গিয়ে অপেক্ষা করতে বলে দরজাটি বন্ধ করে ঘরের মধ্যে এসে বলে এখন এই ঘরে আমি একা আছি, এখন আমার সাথে কথা বলুন। সাথে সাথে ঘরের মধ্যে যে বাল্বগুলো ছিল সবগুলো ব্লিঙ্ক করতে শুরু করে, এমনকি একসময় বন্ধ হয়ে যায়। গৌরব তার মোবাইলে ফ্ল্যাশলাইট অন করে কিচেনের দিকে চলে যায়, আর কিচেনের বেসিনের নিচে ওই মেয়েটির স্পিরিটটিকে দেখতে পায়। গৌরব পাশেই ফোনটি রেখে ওই স্পিরিটের সাথে কমিউনিকেট করতে ফ্লোরে বসে পড়ে। সাথে সাথে দরজাটিও বন্ধ হয়ে যায়। গৌরব তার কাছে জানতে চাচ্ছিল এখানে কতগুলো স্পিরিট আছে। আর এরপরই গৌরবের সামনে গৌরব যেটা দেখতে পায়, গৌরব কখনো চিন্তাই করেনি গৌরবকে এমন সিচুয়েশন ফেস করতে হবে, কারণ এই ঘরের মধ্যে 5 বা 10 নয় 20 থেকে 30টি স্পিরিট ছিল, যারা সবাই গৌরবকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। এখান থেকে সিন চলে আসে প্রেজেন্টে। ওই চিরকুটের বিষয়টা এখন সবাই জেনে গেছে। আইডেন্ট মুম্বাইয়ের ওই ফ্ল্যাট নম্বর 302 এর পুরো ঘটনাটি জানার পর সাইকিয়াট্রিক নিহারিকার সাথে দেখা করে, কারণ ঘটনাটি ঘটেছিল 2011 সালে। আর গৌরবের মধ্যে ওই পরিবর্তন বা গৌরবের মধ্যে ভয় তৈরি হয়েছিল সেটা হয়েছিল তার 5 বছর পর 2016তে এসে। আইডেন নিহারিকার কাছে এটাও জানতে চায় যে শেষ সময় ও মাঝে মধ্যে তোমার সাথে দেখা করতো, তখন কেউ তোমার সাথে কিছু শেয়ার করেছে? নিহারিকা তখন বাঁচোয়ার ওই বিষয়টি শেয়ার করে যে গৌরব তাকে বেলকনিতে দাঁড়িয়ে বাঁচোয়ার বিষয়টি বলেছিল, যে বাঁচোয়া তাকে ফলো করছে। সাথে এটাও বলেছিল
গৌরবের পুরাতন কোনো একটি কেস আবার ফিরে এসেছে, যে বিষয় নিয়ে গৌরব ভয় পাচ্ছিল। আইরিন নিহারিকার সাথে ফ্ল্যাট নম্বর 302 ঘটে যাওয়া পুরো ঘটনার কথা শেয়ার করে, মানে গৌরবের সাথে সেদিন যেটা হয়েছিল। সাথে এটাও বলে ওই দিন ওখানে যে ঘটনা ঘটেছিল তার এন্ডিংয়ের সাথে গৌরবের মৃত্যুর কোনো একটা কানেকশন নিশ্চয় আছে। ঠিক তখনই মেঘা কল করে আইরিনকে দ্রুত আইরিনের আগের ওই বাড়িতে যেতে বলে এবং তারা আইরিনকে একটি ফুটেজ দেখায়। মূলত আইরিনের ওই ঘরের মধ্যে সিদ্ধার্থটা মোশন সেন্সর ক্যামেরা সেট করে রেখেছিল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আইরিনের সেলফ থেকে একটি বই নিচে পড়ে গেছে, আর ওই বইটির পৃষ্ঠা উল্টে একটি জায়গায় এসে বন্ধ হয়ে আছে। আইরিনও লক্ষ্য করে এটা সেই বই যেই বইটা সে মনীষকে গিফট করেছিল, আর মনীষ শর্মিলার স্বপ্নে এসে যেই বইটার কথা বলেছিল। আর যে পেজটা খোলা রয়েছে সেটা ওই পেজই যেই পেজে 2টি লাইন মনীষ মার্ক করে রেখেছিল। মেঘারা ধারণা করে মনীষ হয়তোবা কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করছে। সাথে তার এটাও ধারণা করে মনীষ যেহেতু তার এই বইয়ের এই পৃষ্ঠাটি উল্লেখ করেছে, গৌরব তিয়ারের খুনির বিষয়টি যে লিখেছিল সে অন্য কেউ নয়, মনীষের স্পিরিট ছিল। তার মানে মনীষ হয়তোবা অনেক কিছু জানে আর তাদেরকে জানানোর চেষ্টা করছে, যে জন্য মেঘা আইরিন আর শর্মিলার মাধ্যমে মনীষের আত্মাকে ডেকে তার সাথে কমিউনিকেট করতে চাচ্ছিল। সিদ্ধার্থের কথা আমি আগেও তোমাকে বলেছিলাম, গৌরবের সাথে এসবের কি কানেকশন আছে আমাদের অবশ্যই জানতে হবে, আর তার জন্য মনীষের আত্মাকে ডাকতে হবে। তবে তাদের কথা শুনে রাজ বলছিল, ডাকতেই যদি হয় তাহলে ওই ব্যক্তিকে ডাকি যার কাছে সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে, মানে গৌরবের কথা বলছে। কিন্তু মেঘা নিষেধ করে, মেঘার কথা গৌরবকে কখনোই ডাকা যাবে না। মেঘা বলে কখনোই চাইবে না আমরা ওকে ডেকে আনি। মূলত গৌরবের মৃত্যুর আগে গৌরব মেঘাকে বলেছিল, আমরা আত্মাদের নিয়ে কত কিছু করি, কিন্তু সবসময় আমার মাথার মধ্যে একটা বিষয় কাজ করে, আমরা তো আমাদের কাজ শেষ করে চলে আসি, কিন্তু ওই আত্মাদের কি হয়। গৌরবের কথা মৃত্যু তো মানুষের মুক্তি, আর গৌরবেরও সেই মুক্তির ইচ্ছাই ছিল যে গৌরব যখন মারা যাবে কেউ যেন তাকে কখনো ডিস্টার্ব না করে। এই জন্য মেঘা বলে গৌরব কখনো চায়নি ওর মৃত্যুর পর কেউ তাকে ডিস্টার্ব করুক। এই জন্য মেঘা গৌরবকে কখনোই ডাকতে চাচ্ছে। তাই তাদের কাছে একমাত্র অপশন রয়েছে, সেটা হচ্ছে মনীষের আত্মাকে ডাকা। আইরিনও রাজি হয়ে যায়। আইরিন শর্মিলার সাথে কথা বলে। শর্মিলা জানে সে শ্যুটের কাজে বাইরে আছে, আগামীকাল এসে তাদের সাথে কাজ করবে। এর মধ্যে নিহারিকাকেও দেখা যায় এখানে এসেছে। নিহারিকাও জানতে চাচ্ছিল ওই দিন ওই ফ্ল্যাট 302-তে গৌরবের সাথে আসলে কি হয়েছিল, শেষটা কিভাবে হয়েছিল। মেঘা জানায় ওই দিন আমরা সবাই ফ্ল্যাটের নিচে অপেক্ষা করছিলাম, গৌরব ভিতরে একাই ছিল। মূলত গৌরব এতক্ষণে বুঝতে পেরেছিল এই স্পিরিটগুলো একসাথে আসেনি, এখানে আগে যে থাকতো সে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে একে একে এই আত্মাদেরকে এখানে নিয়ে এসেছে। আর একবার যেহেতু আত্মারা এখানে চলে এসেছে, আত্মারা মনে করে নিয়েছে এটাই তাদের জায়গা। তাই এখানে যখনই কেউ থাকতে এসেছে তারা বিরক্ত বোধ করেছে, কারণ এটা তো তাদের ঘর। আর গৌরব পুরো বিষয়টি বোঝার পরই রান্নাঘরের দরজাটা খুলে যায়, মানে তারাও চাচ্ছিল গৌরব পুরো বিষয়টি বুঝুক। যাওয়ার সময় গৌরব তাদের উদ্দেশ্য করে বলে, যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আজকের পর কেউ আপনাদের ডিস্টার্ব করতে আসবে না। তবে আপনাদের যতই মনে হোক না কেন এই ঘর আপনাদের, এটাই আপনাদের শেষ জায়গা নয়। সাথে সাথে ঘরের মধ্যে যে আসবাবপত্রগুলো ডাম্প করা ছিল সব আগের মতো হয়ে যায়। এরপর গৌরব বাইরে এলে গৌরব তাদেরকে এই বাড়িটি ছেড়ে দিতে বলে। আশাবরী জানতে চাচ্ছিল এই ঘরে আসলে কি হয়েছে। গৌরব বলে, দেখো আশাবরী, প্যারানর্মালে সব কিছুর কোনো উত্তর হয় না, আমরা শুধু আশা করতে পারি, প্রার্থনা করতে পারি, এর বেশি কিছু নয়। তবে এরপরই গৌরব লক্ষ্য করে তার ফোন উপরে রেখে এসেছে। এই জন্য গৌরব আবার ফোন আনতে চায়, আর ফোন নিয়ে যখনই সে বের হতে যাবে ঠিক তখনই গৌরব লক্ষ্য করে সিঁড়িতে একটি স্পিরিট বসে আছে। আর এই স্পিরিট ওই ঘরের মধ্যে ছিল না। মূলত আশাবরী পাশের ফ্ল্যাটের যে নববধূর আত্মহরণের ঘটনার কথা বলেছিল, এই সেই নববধূর স্পিরিট। আর ওই স্পিরিটই গৌরবকে ওই চিরকুটটি দিয়েছিল। তবে ওই চিরকুট আর ওই স্পিরিটের বিষয়টি গৌরব কারোর সাথে কখনোই শেয়ার করেনি। গৌরবের মা যদি ওই চিরকুটটি না পেত আর তাদেরকে না জানাতো, মেঘারা এখনও পর্যন্ত ওই বিষয়টি জানতেই পারত না। নিহারিকার কথা আমি এখনও বুঝতে পারছি না যে চিরকুটে তো শুধু ঠিকানা লেখা ছিল। তবে এরপরই মেঘা জানায় ঠিকানা তো শুধুমাত্র সামনের পাশে লেখা ছিল, এর পিছনে যেটা লেখা ছিল সেটা তো দেখোনি। এরপরে আমাদের দেখানো হয় এর পিছে লেখা ছিল 7/7/2016, আর এটা সেই তারিখ যেই দিন গৌরবের মৃত্যু হয়েছিল। তার মানে আজ থেকে 5 বছর আগে 2011 সালে ওই স্পিরিটটি গৌরবকে যখন চিরকুটটি দিয়েছিল তখনই গৌরব তার মৃত্যুর তারিখ জানতে পেরেছিল। কিন্তু 5 বছর আগে মুম্বাইয়ের কোনায় পড়ে থাকা কোনো এক স্পিরিট কিভাবে প্রেডিক্ট করতে পারল 5 বছর পর গৌরব ওই তারিখে মারা যাবে। তবে তারা এতটুকু বুঝতে পারছে গৌরবের মৃত্যুর সাথে বর্ষা কলোনির ফ্ল্যাট 302-র সাথে কোনো কানেকশন তো নিশ্চয় আছে। আর সেই কানেকশনটা কি হতে পারে সেটা জানার একমাত্র উপায় হচ্ছে ওই ফ্ল্যাটে আবার ফিরে যাওয়া, যে জন্য মেঘারা আবার ওই বর্ষা কলোনিতে যায়।
এই বাড়িটির রিনোভেশনের কাজ চলছে, এই জন্য এখানে বাসিন্দারাও অন্য কোথাও শিফট করেছে। কন্ট্রাক্টরের কাছে ফটোশুটের কথা বলে কয়েক ঘন্টার জন্য বাড়ির মধ্যে যাওয়ার পারমিশন নিয়ে নেয়। তবে ঢোকার সময় তারা বুঝতে পারে আগে তো শুধুমাত্র ফ্ল্যাট 302 মধ্যেই EMF মিটার শো করত, আর এখন বিল্ডিংয়ে ঢোকার সময়। তার মানে এতদিন স্পিরিটগুলো পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। ভিতরে যাওয়াটাও একদম অনিরাপদ। কিন্তু রহস্যের উন্মোচন করতে হলে, তাদের প্রশ্নগুলোর উত্তর পেতে হলে তাদেরকে অবশ্যই ওই ফ্ল্যাটে যেতে হবে। তাই শত ভয় উপেক্ষা করে তারা উপরে ওই ফ্ল্যাটের সামনে যায়। যদিও তাদের কাছে চাবি রয়েছে, কিন্তু এত বছর ওই ফ্ল্যাটটি বন্ধ থাকার কারণে কিছুতেই তারা ওই ফ্ল্যাটটি খুলতে পারছিল না। ঠিক তখনই ফ্ল্যাট 301 থেকে পায়েলের শব্দ আসতে শুরু করে। আর এটা সেই ফ্ল্যাট যেই ফ্ল্যাটের মধ্যে ওই নববধূ আত্মহনন করেছিল। আবার মেঘার হাত থেকে ওই চিরকুটটি পড়ে 301 নম্বর ফ্ল্যাটের নিচ দিয়ে ভিতরে চলে যায়। মেঘারা যখনই দরজার সামনে গিয়ে দাঁড়ায়, দরজাটা অটোমেটিক খুলে যায়। যে জন্য মেঘারা ওই ফ্ল্যাটের মধ্যে একটি রুমে গিয়ে তাদের সকল ইকুইপমেন্ট সেট করে এই ঘরে থাকা স্পিরিটের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। আর একটা পয়েন্টে গিয়ে মেঘা তার সাথে কমিউনিকেট করে জানতে পারে এইখানে যে স্পিরিটটি রয়েছে, মানে ওই নববধূর স্পিরিট, সেই আজ থেকে 5 বছর আগে 2011 সালের ওই দিনে গৌরবকে ওই চিরকুটটি দিয়েছিল। আর সে ভালো করে জানত 5 বছর পর এক্স্যাক্টলি ওই দিনে গৌরবের মৃত্যু হবে। সাথে সে এটাও জানায় গৌরবের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এমনকি কোনো মানুষের দ্বারা হয়নি। গৌরব নিজেও নিজেকে মারেনি, কোনো স্পিরিট গৌরবকে হত্যা করেছে। এমনকি গৌরব যে সকল কেস নিয়ে কাজ করেছিল সেই কেসের কোনো একটি আত্মাই গৌরবের মৃত্যুর জন্য দায়ী। কিন্তু এক্স্যাক্টলি কোন আত্মা সেটা বোঝার আগেই গৌরবকে দেয় সেই চিরকুটটি হঠাৎ করে হাওয়ায় ভাসতে শুরু করে। এমনকি সেটা হঠাৎ করে ঘরের এক কোনায় গিয়ে পড়ে। আর এরপরই মেঘারা সেই স্পিরিটটিকে দেখতে পায়। স্পিরিটটি তার হাতে একটি চিরকুট নিয়ে মেঘার দিকে এগিয়ে দেয়। মেঘাও ওই চিরকুটটি যখনই আনতে যাবে তখনই রাজ বলে, আমরা যে চিরকুটটি নিয়ে এসেছি এটা সেই চিরকুট নয়, আমাদের চিরকুট ওর পায়ের কাছে আছে। তার মানে ওর হাতে একটি অন্য একটি চিরকুট। এমনও হতে পারে 5 বছর আগে গৌরবকে যে চিরকুট দিয়েছিল সেখানে গৌরবের মৃত্যুর তারিখ লেখা ছিল। তুমি এই চিরকুট আনতে গেলে এই চিরকুটের পিছে তোমার মৃত্যুর তারিখ লেখা থাকতে পারে। এই জন্য মেঘা ওই চিরকুটটি ধরতে সাহস পাচ্ছিল না। তবে কাউকে না কাউকে তো ওই চিরকুটটি আনতে হবে। এই জন্য সিদ্ধার্থ সাহস করে ওই আত্মার হাত থেকে চিরকুটটি নিয়ে নেয়। আর সাথে সাথে আত্মাটিও অদৃশ্য হয়ে যায়। এরপর সবাই নিহারিকার সাথে দেখা করে। নিহারিকার কথা, তোমরা বলছো কোনো আত্মা গৌরবকে খুন করেছে। তোমরা তো গৌরবের সাথে কত কেসই সমাধান করেছ, এমন কোনো কেস আছে যে ওই কেসের আত্মা এটা করতে পারে? তখন মেঘা, সিদ্ধার্থ, রাজ সবাই আলাদা আলাদা কেসগুলোর কথা বলছিল, যেগুলো একটার থেকে আরেকটা অনেক বেশি ভয়ানক ছিল। এদের মধ্যে কে করেছে সেটা এখন কিভাবে খুঁজে বের করবে? আবার নববধূর ওই আত্মাটা তাদেরকে যে চিরকুট দিয়েছে এটা কারো মৃত্যুর তারিখ না, কারণ এবার সে পাস্টের একটি ডেট দিয়েছে, যেটা 13 জুলাই 2007 সালের। ওই সময় IPS গঠনই করা হয়নি, মানে গৌরবের সাথে মেঘা, রাজ বা সিদ্ধার্থের পরিচয় হয়নি। তাই ওই সময় কেউ যদি গৌরবের সম্পর্কে জানে সে হচ্ছে নিহারিকা। আর ওই ডেটে গৌরবের সাথে কি হয়েছিল তা শুধু নিহারিকাই বলতে পারবে। কিন্তু এত বছর আগের ঘটনা নিহারিকার মনে নেই, যে জন্য নিহারিকা তার পুরাতন ফোনে থাকা কিছু ফটো চেক করে। আর সেখানে 14 জুন 2007, মানে ওই তারিখের পরের দিনে কিছু ফটো পাওয়া যায়। নিহারিকারও মনে পড়ে ওই ফটোগুলো তারা সেদিন তুলেছিল যেদিন গৌরব তাদেরকে গৌরবের IPS গঠনের কথা বলেছিল। সাথে গৌরব তার প্রথম কেস হকিংস হোস্টেলের ওই ঘটনার অভিজ্ঞতার কথা শেয়ার করেছিল। নিহারিকার এটাও জানায় গৌরব তাদের বলেছিল এক পুলিশ কনস্টেবল আসার কারণে গৌরবকে কেসটি অসম্পূর্ণ রেখে ফিরে আসতে হয়েছিল। তার মানে হকিং হোস্টেলসের ওই কেসটি ছিল গৌরবের জীবনের প্রথম কেস, যার সম্পর্কে মেঘারা কেউ কিছুই জানত না। ঘটনাটি ছিল 13 জুনের। আবার নববধূর আত্মার দেওয়া চিরকুটেও 13 জুন লেখা। তাই সবাই ধারণা করে ওই কেসে গৌরবের সাথে কিছু একটা ঘটেছিল, যার সাথে গৌরবের মৃত্যুর কানেকশন আছে। তবে কি হয়েছিল সেখানে সেটা জানতে মেঘারা সবাই ওই হকিংস হোস্টেলে গিয়ে ওয়ার্ডেনের সাথে দেখা করে। গৌরবের নাম শুনে ওয়ার্ডেন বলে ওঠে, ছেলেটা অনেক সাহসী ছিল, মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনোদিন ওকে ভুলতে পারবো না। সাথে ওয়ার্ডেন এটাও জানায় 13 জন কনস্টেবল বের করে দেওয়ার 10 দিন পর গৌরব কেসটি সম্পূর্ণ করতে আবারও ফিরে এসেছিল। আর এখান থেকে সিন চলে যায় পাস্টে। হোস্টেলের ওই রুমে যে ছেলেটার উপর আত্মারা আক্রমণ করেছিল তার নাম ছিল আমরিন্দার। গৌরব হসপিটালে গিয়ে আমরিন্দারের সাথে দেখা করে। আমরিন্দার জানায় সবকিছু ঠিকই চলছিল। ওই দিন আমরিন্দার তার গার্লফ্রেন্ড সানজানার সাথে ভিডিও কলে কথা বলছিল। হঠাৎ করে রুমের মধ্যে কিছু একটা হয়ে যায় আর আমরিন্দারকে ওই আত্মারা প্রসেস করে বসে। একসময় আমরিন্দার নিজেই টেবিলে মাথা ঠুকতে শুরু করে, যে জন্য সানজিনা আমরিন্দারের বন্ধুদেরকে কল করে আমরিন্দারকে হসপিটালে পাঠিয়েছিল। সেদিন আমরিন্দার ওই আত্মাটাকে নিজ চোখে দেখেছে এবং অনুভবও করেছে।
তবে এর আগে সে এমন কিছু কখনই দেখে, তবে এর আগে এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি। গৌরব বলে, আত্মাদের অবস্থানের কোনো কিছু পরিবর্তন করলে ওরা রিয়্যাক্ট করে। রিসেন্টলি তুমি তোমার রুমের মধ্যে কোনো কিছু পরিবর্তন করেছিলে বা নতুন কিছু করেছিলে? সানজানা তখন একটি গাছের কথা বলে যে আমরা যখন সাইকেলিংয়ের জন্য জঙ্গলে গিয়েছিলাম সেখানে সুন্দর একটি গাছ দেখে হোস্টেলে এনে রেখেছিলাম। গাছটা এখনও হোস্টেলে ওই রুমের মধ্যে আছে। এই জন্য গৌরব রুমে যায়, আর ওই গাছটির কাছে যেতেই তার ইএমএফ মিটারটি সিগন্যাল দিতে শুরু করে। তার মানে সকল ঝামেলায় গাছকে ঘিরে, মানে আমরিন্দার গাছটিকে এখানে আনায় গাছের সাথে আত্মাটা চলে এসেছে। হঠাৎই বাথরুমের মধ্যে শব্দ পেয়ে গৌরব বাথরুমের মিররের সামনে গিয়ে দাঁড়ায়। গৌরব বলছিল, আগেরবার আমাদের কথা সম্পূর্ণ হয়নি। আমরিন্দার কিছু না বুঝে আপনাকে এখানে নিয়ে এসেছে। আমি আবার আপনাকে আপনার আগের জায়গাতে ফিরিয়ে নিতে এসেছি। আপনি চাইলে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। ঠিক তখনই সামনে থাকা মিররটি ভেঙে যায়, আর কাচের একটি টুকরো এসে গৌরবের হাতে ঢুকে যায়। এরপর গৌরব বুঝতে পারে আত্মাটা এখানে ওয়ার্ডেনকে প্রসেস করেছে। তাই ওয়ার্ডেনকে বাঁচাতে গৌরব বলে যে তুমি যদি ওকে না ছাড়ো তাহলে আমি গাছটা নষ্ট করে ফেলব। আর বলা মাত্রই আত্মাটা ওয়ার্ডেনের ভিতর থেকে বের হয়ে সোজা গাছের মধ্যে ঢুকে যায়। গৌরব স্পষ্টই বুঝতে পারে ওই আত্মার জীবন গাছের মধ্যে বন্দী। তাই আমরিন্দারের থেকে ঠিকানা নিয়ে আমরিন্দার যেখান থেকে ওই গাছটাকে এনেছিল সেই স্থানে গিয়ে চারিদিকে পাকা করা একটি জায়গার মধ্যে গাছটিকে আবার রোপণ করে। তবে গৌরব যখন চলে যাবে ঠিক তখনই গৌরব লক্ষ্য করে চারপাশের পাকা ফ্লোরের মধ্যে বেশ কিছু সিম্বল আঁকানো। এমনকি এখানে গৌরব সেই আত্মার মতোই একটি সিম্বল দেখতে পায় যেটা সে আয়নার মধ্যে দেখেছিল। গৌরব একদমই ঘাবড়ে যায়, কারণ এসব গৌরবের ধারণার একদমই বাইরে। তাই গৌরব দ্রুত চলে যাচ্ছিল। তখনই এক নারীর আত্মা গৌরবের হাত ধরে বলে যায়, ও তোকে কখনই ছাড়বে না। ওয়ার্ডেনের আজও ওই নারীর আত্মার কথাটা মনে আছে। তবে সেদিন ফেরার পথে ওয়ার্ডেন বারবার গৌরবের কাছে জানতে চাচ্ছিল ওই মহিলাকে, সে কেন ওটা বলল, আর তুমি ওখানে কি দেখেছ? গৌরব শুধু বলেছিল কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। সাথে গৌরব আজকের বিষয় নিয়ে কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে নিষেধ করেছিল, কারণ গৌরব চাচ্ছিল না কেউ এই গাছের বিষয় জানতে পেরে এখানে এসে কোনো বিপদে পড়ুক। গৌরব এতটুকু বুঝতে পারছিল এখানে যাই আছে গৌরবের চিন্তাধারা একদমই বাইরের, আর সে কখনোই ওই গাছ থেকে দূরে যাবে না। আর যেমনটা গৌরব বলেছিল তারপর থেকে এই হোস্টেলে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সিদ্ধার্থ ওয়ার্ডেনের কাছে জানতে চায়, ওই ঘটনার পর আপনি কি আর ওই জায়গায় গিয়েছিলেন? ওয়ার্ডেন জানায় সে কখনো সাহসী করেনি। তবে ওই জায়গার বিষয় জানতে চাইলে ওয়ার্ডেন বলছিল গৌরব ওই জায়গার কথা আমাকে বলতে নিষেধ করেছে। তবে গৌরবের জন্যই জানতে চাওয়ায় ওয়ার্ডেন সেই ঠিকানাটি দিয়ে দেয়। ফেরার সময় মেঘারও মনে পড়ে সেন্ট পিটার কবরস্থানের আত্মাটিও এই একই কথাই বলেছিল। দুটি টাইম ফ্রেমে দুটি আত্মা সেম কথা বলেছে। তার মানে ওই গাছে যে জিনিসটা ছিল সেই গৌরবকে মেরেছে। সাথে তার এটা বুঝতে পারছে ওই সময় যে চারা গাছ ছিল তা এখন নিশ্চয়ই বড় গাছে পরিণত হয়েছে, মানে তার শক্তিও বহুগুণ বেড়ে গেছে। ঠিক তখনই শর্মিলা মেসেজ করে জানায় সে শহরে ফিরেছে। এই জন্য মেঘা তখনই শর্মিলাকে আইরিনের ফ্ল্যাটে ডাকতে বলে। সাথে রাজ এবং সিদ্ধার্থকে বলে, আমি আইরিনকে নিয়ে ফ্ল্যাটে চলে যাচ্ছি, তোমরা দুজন ওই জায়গায় গিয়ে খোঁজ নিয়ে আসো, পরবর্তী সকালে আমরা একসাথে যাব। মেঘা আইরিনের ফ্ল্যাটে গিয়ে শর্মিলা আর আইরিনের সহযোগিতায় মনীষের স্পিরিটের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। আর একসময় মনীষের স্পিরিট তাদের সাথে কমিউনিকেট শুরু করলে মেঘা কথা বলে বুঝতে পারে মনীষ তার মৃত্যু বা গৌরবের মৃত্যুর বিষয় নিয়ে কথা বলতে আসেনি, সে মূলত অন্য কিছু বলতে এসেছে। হঠাৎ করেই ঘরের মধ্যে দমকা হাওয়া আসে। এমনকি একসময় মনীষের আত্মাটা আইরিনকে প্রসেস করে। সে শর্মিলা আর আইরিনকে উদ্দেশ্য করে বলে, তোমরা কেউই আমাকে ধোকা দাওনি, আমি তোমাদেরকে ধোকা দিয়ে আত্মহনন করেছি, তোমাদেরকে আমি কষ্ট দিয়েছি, যে জন্য আমি এই দুনিয়া থেকে যেতে পারছি না। তার মানে মনীষের আত্মাটা নিজে মুক্তি পেতেই তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছিল, আর মৃত্যুর পিছের সত্যটাকে জানাতে চাচ্ছিল। আর অবশেষে আইরিন আর শর্মিলাও সত্যটা জানতে পারল যে মনীষের মৃত্যুর পিছে তাদের কোনো হাত নেই। ঠিক তখনই আইরিনের ল্যাপটপে গৌরবের দিল্লিতে দেয়া সেই স্পিচটি প্লে হয়ে যায়, যেখানে গৌরব বলছিল আমাদের আপন কেউ যখন মারা যায় তার যাওয়ার পর আমাদের মধ্যে একটা গিল্ট কাজ করে। যদি আমরা তার সাথে আরও একটু সময় কাটাতে পারতাম, তার জন্য এটা করতে পারতাম, সেটা করতে পারতাম। আমাদের এই ইমোশন একটি বন্ধনের মতো তাদেরকে আমাদের কাছে বেঁধে রাখে। এই জন্যই তারা এই দুনিয়া থেকে কখনোই ওই দুনিয়ায় যেতে পারে না। তাই আমাদের উচিত এই বন্ধনটিকে ভেঙে দিয়ে তাদেরকে মুক্ত করে দেয়া, তাদের সাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলো রিমেম্বার করা। কারণ আপনারও এমন একটা সময় আসবে যখন আপনি তাদের সাথে দেখা করতে পারবেন। গৌরবের এই কথাটা মূলত আইরিন আর শর্মিলার জন্য, যাতে তারা মনীষের আত্মাটাকে মুক্ত করে দিতে পারে। অন্যদিকে সিদ্ধার্থ আর রাজ ওই গাছের খোঁজে জঙ্গলে ঢুকতেই আবার সেই বাচোয়াকে দেখতে পায়।
নর্মালি পাচুয়া তখনই তাদেরকে দেখা দেয় যাদের সামনে কোনো বিপদ থাকে। এই জন্য সিদ্ধার্থরা বুঝতে পারছে সামনে কোনো বড় বিপদ লুকিয়ে আছে। তারপরও তারা সাহস করে ওই স্থানে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে দেখে এখানে যে গাছটি ছিল সেটা বড় হয়ে যাওয়ার পর কেটে ফেলা হয়েছে। তারা স্পষ্টই বুঝতে পারে এখানে গাছের মধ্যে যে জিনিসটা বন্দী ছিল সেই জিনিসটা গাছ কাটার সাথে সাথেই মুক্ত হয়ে গৌরবকে খুঁজে বের করে হত্যা করেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, এটা কার আত্মা আর এখন সে কোথায় আছে? অন্যদিকে ল্যাপটপের মধ্যে ভিডিওটি প্লে হওয়ায় আইরিনরা বুঝতে পারে এটা মনীষী তাদেরকে দেখিয়েছে। তবে আইরিনের মনের মধ্যে একটি সন্দেহ কাজ করছিল, তাই এটা মনীষের আত্মাই কিনা যাচাই করতে আইরিন তার সাথে মনীষের সাথে ঘটা 5টা একটি ঘটনার কথা শেয়ার করে যা কখনো ঘটেইনি। তবে সাথে সাথে ওই আত্মাটি কম্পিউটার একটি সফটওয়্যার ইউজ করে বলে ওঠে হ্যাঁ। আর এর দ্বারা আইরিন কনফার্ম হয়ে যায় এটা মনীষের আত্মা নয়। মানে আইরিনকে যখন প্রসেস করেছিল তখন মনীষের আত্মা ঠিকই ছিল, কিন্তু এখন ল্যাপটপের মধ্যে যে আত্মা কথা বলছে সেটা অন্য কারোর আত্মা। তাহলে এটা কার আত্মা হতে পারে? অন্যদিকে সিদ্ধার্থরাও ওই গাছের চতুর্দিকে ফ্লোরের মধ্যে বেশ কিছু সিম্বল দেখতে পায়, যার মধ্যে ওই স্পিরিটটার সিম্বলও রয়েছে। সিদ্ধার্থের তখন মনে পড়ে ঠিক এমন কিছু সিদ্ধার্থ মেঘার একটি রিসার্চ ফাইলের মধ্যে দেখেছিল। সিদ্ধার্থ তার ফোন থেকে ওই ফাইলটি বের করে দেখে হুবহু একই। আর এর মধ্য দিয়েই সিদ্ধার্থরা জানতে পারে তন্ত্রবিদ্যাকে কাজে লাগিয়ে যার নামে এক শয়তানকে এখানে ওই গাছের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। শয়তানটাকে বন্দি করার পর আমরিন্দার গাছটিকে তুলে তার রুমে নিয়ে যাওয়ায় শয়তানটা তখন মুক্ত হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে গৌরব আবার ওই গাছটিকে এখানে এনে রেখে যাওয়ার কারণে শয়তানটা এখানে বন্দী হয়ে যায়। এই জন্য শয়তানটা গৌরবের উপর রেগেছিল। এই জন্যই মূলত ওই আত্মাগুলো গৌরবকে ওয়ার্নিং দিয়েছিল যে ও তোকে ছাড়বে না। আর এই গাছটি কেটে ফেলার পর শয়তানটা মুক্ত হয়ে সেদিন বাথরুমের মধ্যে হয়তো গৌরবকে হত্যা করেছে। কিন্তু সিদ্ধার্থ এটাই বুঝতে পারছে না শয়তানটা আসলে কি করতে চাইছে, আর কেই বা এই শয়তানকে আটকাবে। অন্যদিকে আইরিনরা ল্যাপটপ ওই স্পিরিটের সাথে কথা বলার সময় আইরিন বুঝতে পারে এখানে যে আত্মাটা আছে সে আর কেউ নয়, গৌরবের আত্মা, যে একসময় বেঁচে থেকে জীবিত মানুষের সাহায্য করেছে আর এখন মরে গিয়ে আত্মাদের সাহায্য করছে। তার মানে মনীষকে মুক্ত করতে গৌরবই তাদেরকে ওই সকল সাইনগুলো দিয়ে আসছিল। মেঘা বুঝতে পেরে গৌরবের কাছে জানতে চায়, গৌরব সত্যিই কি তুমি? গৌরবের আত্মা তখন বলে, ও আবার ফিরে এসেছে, তাই তোমাদেরকে রক্ষা করতে আমাকে ফিরে আসতে হয়েছে। তার মানে গৌরবকে ওই শয়তানটা মেরে ফেললেও মরার পরও বন্ধুদেরকে রক্ষা করতে গৌরবের আত্মা এবার ওই শয়তানের সাথে লড়াই করবে। এ পর্যন্ত আমাদেরকে যা যা দেখানো হয়েছে তাতে এতটুকু অনুমান করা যাচ্ছে ওই শয়তানটার প্রতিশোধ নিতে গৌরবকে খুন করতে পারে, কিন্তু ওই শয়তানটি যে খুন করেছিল তার কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। তাই গৌরব তিয়ারের মৃত্যুটা এখনও পর্যন্ত রহস্যই রয়ে গেল। আবার যেহেতু ওই শয়তানটা এখন মেঘাদের পিছে পড়েছে আর তাকে আটকাতে গৌরবের আত্মাটা ফিরেও এসেছে, তার মানে এটাও স্পষ্ট এই সিরিজের সিজন 2 অবশ্যই আসবে। হয়তো সেখানে আমরা বাকি রহস্যের সমাধান খুঁজে পাব। তবে এখানে যে বিষয়টা দেখানো হয়েছে এটা কিন্তু গৌরবের মৃত্যুর পর, মানে গৌরবের মৃত্যুর লিঙ্ক খুঁজতে গিয়ে তারা এই সকল রহস্য জানতে পেরেছিল। মূলত রিয়েল লাইফে গৌরবের বাথরুমের মধ্যে বাথরুমের শাওয়ারে যে রেলিং ছিল সেখানে টাওয়ালের সাথে গৌরবের বডিটি ঝুলেছিল। এরকম জায়গায় কেউ মারা যাবে এটা কিন্তু একদমই লজিক্যাল না। সেখান থেকে ধারণা করা হচ্ছিল হয়তো বা অন্য কোনো কিছুর হাত থাকতে পারে। তবে বাস্তব জীবনে গৌরবের মৃত্যুর পর গৌরব যাদের সাথে কাজ করেছিল, মানে গৌরবের কাছের বন্ধুরা, তারা অনেকেই জানিয়েছে গৌরব যখনই কোনো হন্টেড প্লেস দিয়ে যেত বা হন্টেড কোনো কেস নিয়ে কাজ করত তখন ওই জায়গায় থাকা যে স্পিরিটগুলো ছিল তাদের উদ্দেশ্যে গৌরব বলতো যে এখানে কোনো স্পিরিট থাকলে আমার সাথে চলে এসো। এইভাবে করে করে দিন দিন গৌরবের পিছু স্পিরিটের ফলোয়ার সংখ্যা কিন্তু বেড়ে গেছে। যদি আদৌ স্পিরিট এক্সিস্ট করে তাহলে গৌরবের পিছে যে স্পিরিটগুলো ফলো করেছে একসময় গৌরব হয়তো বা স্পিরিটগুলোকে আর নিতে পারছিল না, যে জন্য নিজেকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। মানে গৌরব একসময় যে সকল বিষয়ের নলেজ অর্জন করতে চেয়েছিল সেই নলেজগুলোই হয়তো বা গৌরবের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই বিষয়ে আজ পর্যন্ত কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি, সবই মানুষের প্রেডিকশন। আপনার কি মনে হয় স্পিরিটকে আদৌ এক্সিস্ট করে বা করার সম্ভাবনা কতটুকু, আর গৌরবের সাথে কি ঘটতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। আপনারা কিন্তু অনেক বাজে একটা কাজ করেন, পুরো ভিডিওটি দেখে যান, একটা লাইক দেন না বা কমেন্টও করেন না। ভুল করলে শতজন ব্যক্তি ভুলগুলো ধরিয়ে দেন, কিন্তু ভালো কিছু করলে কখনো অ্যাপ্রিসিয়েট করেন না। তারপরও কিন্তু নিরলসভাবে আপনার জন্য ভিডিও তৈরি করি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।